লাইফে যখন যেরকম ভেবেছি তখন কিন্তু সেরকম হয়নি। আমি যদি ওগুলোতে রিভেঞ্জফুল অ্যাটিটিউড নিয়ে অ্যাটাক করতাম তাহলে হয়তো এই মৃণাল চক্রবর্তীর জন্মটা হতো না। একটা মানুষের যে রুটিন সেইটা মেনে চলার উপায় কি, যেটা তার নিজেরই ঠিক করা। এরকম অনেক মানুষ আছে যাদের চারপাশ থেকে মনে হচ্ছে যে আমার মনে হয় নিজেকে সুইসাইড না করলে আমি মুক্তি পাবো না। সুইসাইড ইজ নট দ্য আলটিমেট ডিসিশন। সবাই ভাবে পৃথিবীর সবথেকে খারাপ সিচুয়েশনে আমিই আছি। MENTAL, মেন্টাল, মানে ব্যাপারটা কিরকম? তাহলে এই মোটিভেশনাল ভিডিও দেখে যে স্পার্কটা আমার মধ্যে জন্মাচ্ছে সেটা আমার নিজের মধ্যে সাস্টেন করার উপায়টা কি আছে? আমি পৃথিবীতে এসেছি এই কারণে নয় যে সবাইকে স্যাটিসফাইড করব তারপরে আমি স্যাটিসফাইড হব। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। একাগ্রতা কিভাবে বজায় রাখা যেতে পারে? ডেস্টিনেশন 1 সেকেন্ডে এইভাবে চেঞ্জ করা যায় না। একদমই তাই। কিন্তু ডিসিশন অ্যান্ড ডাইরেকশন 1 সেকেন্ডে চেঞ্জ করা যায়। সফলতার পর মানুষ অনেক সময় বদলে যায়, অহংকারী হয়ে যায়। বি হাম্বেল। তুমি যেটা পৌঁছেছো সেটা যাই হোক না কেন, বাট নিজের কাছে তুমি হাম্বেল থাকো। তার কারণ আজকে তুমি আছো, কালকে তুমি নাও থাকতে পারো। আজকের আমাদের পডকাস্টের পর্দায় ফিরেছেন সেই মানুষটি যিনি আগের কয়েকটি এপিসোডে আমাদের মন ছুঁয়ে গেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, মিস্টার মৃণাল চক্রবর্তী, আমাদের সকলের প্রিয় মেন্টাল ফিটনেস কোচ। তার অনুপ্রেরণামূলক কথায় বদলে গেছে হাজারো জীবনের গল্প। আপনাদের ভালোবাসার চাহিদায় তিনি ফিরে এসেছেন আরও একটি ব্লকবাস্টার এপিসোড নিয়ে। দেখুন শুধুমাত্র পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীতে। আবার আমরা চলে এসেছি পডকাস্টে। আমার তো মনে হয় যে এখনো বহু এপিসোড করতে হবে, কারণ আমরা কথা দিই দর্শকদের যে আপনাকে বেশ কিছু প্রশ্ন তারা জানাবেন এবং সেই প্রশ্নগুলো তাদের হয়ে আমি করব। রাইট। কিন্তু এত প্রশ্ন এসছে যে সব প্রশ্ন হয়তো এই এপিসোডেও হবে না। তবে বেশ, যেটা সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে যে বহু মানুষ আছেন যারা তাদের খুবই কাছের যিনি মানুষ রয়েছেন তাদের ব্যবহারে খুবই দুঃখিত এবং তাদেরকে সেটা কষ্ট দেয়, এবং সেই মানুষগুলো তাদের দূরের কোনো মানুষ না, তাদের সেটা খুব কাছের মানুষ। এই সিচুয়েশনে ধরুন কারোর বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, বাবা মা, তাদেরই বিভিন্ন আচরণে তারা খুবই কষ্ট পেয়েছে, হার্ট হয়েছে। তখন সে নিজেকে সেই মুহূর্তে সেখান থেকে রিকভার কিভাবে করবে? রাইট, মানে প্রথম প্রশ্নটাই এত ইউনিক এবং এর এত রকম রুট আছে যেটা নিয়ে বলতে গেলে একটা লাইন দিয়ে বা একটা ডায়াগ্রাম দিয়ে এটাকে মাপা যাবে না। যদি আমরা এই শুরুটাকে একটু অন্য অ্যাঙ্গেলে শুরু করি, মানে আমি তো সবসময় ডাইরেক্টলি অ্যান্সার দিতে পছন্দ করি না, আমি একটু ডাইনামিক ওয়েতে অ্যান্সার দিই। সো জিনিসটাকে একটু গল্পের দিকে চলে যাই। গল্প দিয়ে এই জিনিসটার অনেকগুলো রুট বা অনেকগুলো অ্যাঙ্গেলটা আমরা দেখার চেষ্টা করি। এক লাইনে উত্তর অনেক কিছু হয়, বাট লেটস সি আমাদের একটা গল্প কি দিতে পারে। এক দেশে এক বড় ব্যবসায়ী ছিল। সে তার এক কর্মচারীকে দায়িত্ব দিয়েছে তার একটা জমি থেকে মাটি কেটে আরেকটা জমিতে ফেলতে হবে, এবং তার জন্য সে একটা লেবার কস্ট দেয়। সে গরিব মানুষ, সে গাধার পিঠে একটা বস্তা চাপায়, সেই বস্তার মধ্যে মাটি ভরে, সেই মাটি ভরে অন্য আরেকটা জমিতে গিয়ে ফেলে। এই করতে করতে একদিন সে গর্ত করতে করতে দেখে একটা এরকম সাইজের পাথর পায়। যে পাথরটা দেখে তার কাছে একটা সাধারণ পাথরের টুকরো মনে হয়। সে ভাবে যে এই পাথরটা দিয়ে আমি বা কী করব। এই যে গাধাটা আছে, গাধার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, ঠং 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 করে আওয়াজ হয়। সে গাধার গলায় ওই ঘন্টাটা যেখানে ঝোলানো আছে ওখানে একটা দড়ি দিয়ে বাঁধা। ওই দড়ি আর ঘন্টার মাঝখানে একটা সুন্দর গ্যাপ আছে। ওই গ্যাপটার মধ্যে পাথরটা ঢুকিয়ে দেখলো খুব সুন্দর সেট করে যাচ্ছে, গাধার গলায় বেশ ভালোই লাগছে। সে গাধাটার গলায় ঢুকিয়ে সে হাঁটা লাগালো, যেই মাটি ভরা হয়ে গেল। বেশ কিছু দূর যাওয়ার পর এক ব্যবসায়ী দোকানের সামনে সে গাধাটাকে দাঁড় করিয়ে ওর ওখান থেকে কিছু কিনতে গেল। ওই ব্যবসায়ী ওই পাথরটা দেখে সেও বুঝলো না এটা কি পাথর, কিন্তু পাথরটা দেখে ওর পছন্দ হলো। ও বলে এই পাথরটা তুমি আমায় বিক্রি করবে। যথারীতি সেই গরিব লোক ভাবলো কতই বা টাকা দেবে। তখন বললো তুমি এর জন্য কত টাকা দিতে চাও? সে বললো আমি 30 টাকা। ইমিডিয়েটলি ওই গরিব ভদ্রলোকের মনে হলো না 30 টাকা মানে নিশ্চয়ই ব্যবসা দেওয়ার মানুষ কমিয়ে বলছে। ও সঙ্গে সঙ্গে বললো এটা আমি 50 টাকার কমে দেবো না।
বেশ অনেকক্ষণ বার্গেন হওয়ার পরেও যখন সেই ব্যবসায়ী ভাবলো যে নিশ্চয়ই 50 টাকা চাইছে, মানে এর ভ্যালু বেশি হবে, বলে সেই পাথরটি সে নিয়ে নিল। গরিব মানুষটি ভাবলো এই 50 টাকাটা আমার উপরই পাওনা হলো, আমি তো এটা পেতাম না। সে পকেটে ঢুকিয়ে নিল। ওই ব্যবসাদার কী করলো, সে যে ওজন মাপে, যে তার ওই যেটাকে বলা হয় ওজন মাপা দাড়িপাল্লার যে মাঝখানে জায়গায় একটা গ্যাপ ছিল, সে ভাবলো এই গ্যাপের মধ্যে পাথরটা রাখি, দেখতেও ভালো লাগবে, দোকানে ঢুকে লোকে এই পাথরটার দিকে তাকাবে, একটু দোকানের শান বাড়বে। যথারীতি তাই করলো। বেশ কিছুক্ষণ বাদে এক জহুরি আসলো। সেই জহুরি ওটা দেখেই বুঝতে পেরেছে ওটা কিন্তু একটা দামি হিরে। ও তখন বললো, এই পাথরটা তুমি দিয়ে কি করছো, তুমি পাথরটা দিয়ে দাও। সে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো যে 50 টাকায় কেনা পাথর, একে তো আমি 50 টাকায় দেবো না, একে ডাবল বলি। ব্যবসাদার মানুষ সবসময় বাড়িয়ে বলার ইচ্ছা। 100 রুপিস। সঙ্গে সঙ্গে এই জহুরি ওর সাথে বার্গেন শুরু করে। ও বলে, তুমি কি বলছো, এটার দাম 50 টাকাও না, তুমি ওটাকে 100 টাকা চাইছো, আমি 70 টাকা দিতে পারি। ইন দ্য মিন টাইম এই ব্যবসাদার কিছুতেই দেবে না, যে দোকানদার, যে আমি 100 টাকার কমে তো দেবো না। জহুরি ছিল খুব, হিন্দিতে যেটাকে বাংলায় বলে কৃপণ বা কঞ্জুস। সে কিছুতেই বার্গেনিংও করে যাবে, সে কিছুতেই 70-এর বেশি বাড়বে না। ইন দ্য মিন টাইম জহুরি ভাবে, এ তো কাউকে দিতে পারবে না, কেউ চিনবেও না, কালকে সেটা আমি 100 টাকায় কিনে নেবো, বলে আমি আজকে নেবো না, বলে চলে গেল। বেশ কিছুক্ষণ বাদে ওই রাস্তা দিয়ে আরেক জহুরি যাচ্ছিল। সে অন্য শহরের মানুষ, এই শহরের ওপর দিয়ে তার ঘোড়া গাধা নিয়ে চলছে। ওই দোকানে পাওয়া যেত গুড়, চিড়ে, বিভিন্ন ধরনের খাবার, যেটা কুকুরকে মানে ওর যে পশুদের নিয়ে যাচ্ছিল তাদেরকে খাওয়ানোর জন্য। ও কিনতে গিয়ে ওই পাথরটা দেখে ওর মাথায় ক্লিক করে, যেটার দাম তো 1 লক্ষ টাকারও বেশি, দেখি তো এ বিক্রি করে কিনা। যথারীতি ওকে বলা মাত্র যে তুমি এটা বিক্রি করবে, ওর মাথায় তো সেই 100 টাকাই ঘুরছে। ও বললাম এটা 100 টাকা, 1 টাকাও কমে দেবো না। ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে কিনে নিল। এই ব্যবসাদারও খুশি হলো, জহুরিও খুশি হলো। ঠিক তার পরের দিন ওই জহুরি আবার আসলো, এসে বললো, কী ব্যাপার, তোমার ওই পাথর কোথায় গেল? বললো, ওটা তো আমি বেচে দিয়েছি 100 টাকায়। বললো, তুমি 100 টাকায় বেচে দিয়েছে, আমি যে বলে গেলাম? বললো, বলে গেছো তো কী হয়েছে, তুমি তো বার্গেন করছিলে। তখন ওর রাগের, ও তো রেগে গেছে যে ওর তো হাতের জিনিস চলে গেল। ও উত্তেজিত হয়ে, ও নিজে যেহেতু রেগে গেছে, সেই রাগটা দেখানোর জন্য বলল, তুমি কি বোকা? ব্যবসাদার বলল, কেন? বললো, ওটার দাম 1 লক্ষ টাকা, আর তুমি ওটা 100 টাকায় বিক্রি করলে, তোমার মতন বোকা কোথাও নেই। ব্যবসাদার হাসতে হাসতে বলল, আমি না হয় বোকা, আমি তো পাথরটাই চিনিনি, আমি না চিনে ওটা 100 টাকা বলেছি, আর তুমি ওটা চিনেও 1 লক্ষ টাকা দিয়ে ওই 30 টাকার জন্য পাথরটা নাওনি, কে বেশি বোকা, আমি না তুমি? তো মেসেজ কি? মেসেজ, ওই মোমেন্টে, ওই সিচুয়েশনে ও যদি ওই 30 টাকা ছেড়ে দিয়ে ওই 100 টাকার কিনতো, ওই পাথরটা কিন্তু ওর হতো। কিন্তু ওর ইগো, ওর রাগ, ওর অহংকার বোধের জন্য ও কিন্তু ওই মোমেন্টটাকে ক্যাপচার করতে পারলো না, ওয়ারাজ আরেকজন এসে ওই সুযোগটা নিয়ে নিল। সো দ্য প্রথম কোশ্চেন হচ্ছে, রিলেশনশিপে ফার্স্টেই যদি দেখা যায়, আমরা কেউ কিন্তু কুমারটুলির ঠাকুর হয়ে আসি না। কেউ কিন্তু গিয়ে টেলারের দোকানে যেভাবে প্যান্ট 3 বার মেপে তৈরি হয়, সেভাবে হাজব্যান্ডকে মেপে তৈরি করি না, বা ছেলে আসার আগে, মেয়ে আসার আগে আমরা সুতো পেন্সিল দিয়ে মাপি না। ওই রকম ছেলে চাই, তাহলে তো ক্লোন বেবি হবে, রাইট? তার মানে আমরা যাকে যেভাবে পেয়েছি তার নিজস্বতা আছে, তার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে যদি আমরা জিনিসটাকে গুরুত্ব দিই, আমার মনে হয় মিনিংটা অনেক চেঞ্জ হতে পারে। একই কোশ্চেনের তুমি যে প্রশ্নটা করলে, সেটার আমি ডায়নামিক ওয়েতে উত্তর দিচ্ছি। তার কারণ, তুমি যে প্রশ্নটা করেছো, একটা ছোট বাচ্চা তার বাবা মার থেকেও মিসবিহেভ পেতে পারে, একদমই ঠিক। একটি হাজব্যান্ড তার ওয়াইফের থেকে, ওয়াইফ হাজব্যান্ডের থেকে, সব ধরনের মানুষেরই এটা হয়। সেক্ষেত্রে আমি একটা ফর্মুলা শেয়ার করতে পারি, যে ফর্মুলাটা অনেক সময় স্কুল কলেজ বলে নয়, যে কোনো ফিল্ডের মানুষ, ইভেন 80 বছরের মানুষ যার ছেলে আছে, ছেলের আবার মেয়ে আছে, মেয়ের আবার ছেলে হয়ে গেছে, তাকে কোলে করেও এইটা যদি মনে রাখতে পারেন, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, দে উইল গেট আ ম্যাজিক্যাল ভ্যালুস। মানে ব্যাপারটা কিরকম? MENTAL, মেন্টাল। এই 6টা আমি বলি ম্যাজিক 6। সো হোয়াট ইজ ম্যাজিক 6? M রিপ্রেজেন্ট ফর মেডিটেট। আমার সাথে যাই হোক না কেন, আমি যদি নিজেকে একটু মেডিটেট করতে জানি, টু কানেক্ট উইথ মাইসেলফ, সেটা চোখ বন্ধ করে হতে পারে, সেটা চোখ খুলেও হতে পারে। অনেক সময় খেয়াল করে দেখবে, আমরা চোখ খুলেও অনেক কিছু দেখছি, কিন্তু কিছুই দেখছি না, কারণ ভাবছি অন্য সময়। অনেককে দেখা যায়, কী রে, হ্যাঁ, এরকম করে ওঠে। মানে কি, ফিজিক্যালি হয়তো তাকিয়ে আছে একটা দিকে, ভাবছে আরেকটা দিকে। সেখানে মেডিটেট মানে ইউ শুড কানেক্ট উইথ ইয়োরসেলফ। মেডিটেট। পয়েন্ট 1, ME ফর এক্সারসাইজ। এক্সারসাইজ মাস্ট
ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ফিজিক্যাল, সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে মেন্টাল। ফিজিক্যাল এক্সারসাইজ মানে যে এক্সারসাইজগুলো করলে বডি মাইন্ড কোঅর্ডিনেশন হয়, যেটাকে আমার ভাষায় আমি বলি SMS অ্যাক্টিভিটি। হোয়াট ইজ SMS অ্যাক্টিভিটি? S ফর স্ট্রেচিং, M ফর মোবিলিটি অ্যান্ড S ফর স্ট্রেংথ। সো বেসিক যদি আমরা এক্সারসাইজটা করি, প্রথম M মেডিটেট, E ফর এক্সারসাইজ, N ফর নো বলতে হবে। তার কারণ অনেক সময় আমরা নো বলতে পারি না, রিলেশনশিপ টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় নো বলি না আমরা, এবং অনেক সময় অ্যাডজাস্ট করতে গিয়ে আমরা নো বলতে পারি না। অনেক সময় ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ কেউ হয়তো কোথাও করছে, কিন্তু দেখা যাচ্ছে সে নো বলতে পারছে না, পরে সেটাই গিয়ে একটা বিচ্ছিরি রকম কন্ডিশনে আসছে। মানে লাইফে উই শুড লার্ন হাউ টু সে নো, ওয়েন টু সে নো অ্যান্ড হোয়াট টু সে নো, কোন জিনিসটাতে না বলবো। সো MEN, T ফর টক। আমরা নিজের সাথে নিজে সবসময় কথা বলি, কিন্তু কোথায় কতটা কথা কখন কিভাবে বললে আমরা সিচুয়েশনকে কন্ট্রোল করব না, আমরা সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে একটু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া। সো উই শুড লার্ন হাউ টু টক, ওয়েন টু টক অ্যান্ড হোয়াট টু টক। সো MENT, A ফর অ্যাকসেপ্টেন্স। হোয়াট ইজ অ্যাকসেপ্টেন্স? সবসময় তুমি আমি লাইফে যখন যেরকম ভেবেছি তখন কিন্তু সেরকম হয়নি, এবং হয়নি মানেই যে খারাপ তা কিন্তু নয়। আমি হকি প্লেয়ার হতে চেয়েছিলাম, হতে পারিনি, লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি চেয়েছিলাম আমি যে অফিসে কাজ করি সেখানে আমাকে রেসপেক্ট দেওয়া হোক, আমাকে রেসপেক্ট দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে ডিসরেসপেক্টও পেয়েছি। আমি ভেবেছিলাম আমি গোল মিস করেছি বলে হয়তো আমার সাথে একটু ভালো ব্যবহার হবে, যে ঠিক আছে তুই ইচ্ছা করে করিসনি, কিন্তু গোল মিস করেছি বলে আমার গলায় জুতোর মালাও পরানো হয়েছে। সো আমি যদি ওগুলোতে রিভেঞ্জফুল অ্যাটিটিউড নিয়ে অ্যাটাক করতাম তাহলে হয়তো এই মৃণাল চক্রবর্তীর জন্মটা হতো না। আমি ওই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করেছি এবং অ্যাকসেপ্টেন্সের সাথে লার্ন করেছি যে হাউ টু ফেস দ্য সিচুয়েশন ইন এ ডিফারেন্ট ওয়ে, হাউ টু ক্রিয়েট মাই ওন ভ্যালু ইন এ ডিফারেন্ট ওয়ে, হাউ টু রিস্ট্রাকচার মাই সেলফ সাচ এ ওয়ে যে আজকে যারা আমাকে ইগনোর করছে পরে তারাই যেন স্যালুট করে বা তারাই যেন এসে বলে হ্যাঁ সেই দিনটা আমি ভুল করেছিলাম, থ্যাংক ইউ, আমাকে মাফ করে দিও। মানে আমি ভেতর থেকে থ্যাংক ইউ বলবো আর সে মুখে বলবে মাফ করে দিও। আমি জিনিসটাকে এভাবে দেখি। অ্যাকসেপ্টেন্স, সিচুয়েশন বিভিন্ন হতে পারে, বাট তুমি যদি জিনিসটাকে অ্যাকসেপ্ট না করে এগোতে পারো তাহলে কিন্তু পিছনের দিক তোমায় টানবে। আর যখন আমরা অ্যাকসেপ্ট করি না তখন আমাদের মেমোরিজ আমাদের পিছনের দিকে টানে। মানে আমরা হাঁটছি সামনের দিকে, পিছনের দিকে তাকি। মানে তুমি গাড়ি চালাচ্ছ সামনের দিকে, পিছনের দিকে তাকি। তুমি সামনে 40 কিলোমিটার বেগে বা 60 কিলোমিটারে গাড়ি চালাচ্ছ একটা জনবহুল শহরে রাস্তায়, আর পিছনের দিকে তাকিয়ে যদি সেই গাড়িটা তুমি চালাও, কি অ্যাক্সিডেন্ট হয় আমরা জানি। আমাদের বহু পরিবারের বহু মানুষ রোজ এরকম ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যাক্সিডেন্ট করছে। কেন? তাকিয়ে আছে পিছনের দিকে আর যেতে চাইছে সামনের দিকে। মানে অতীতের দিকে তাকিয়ে ফিউচারের দিকে যাওয়া যায় না কিন্তু, তাই নয়? আমি এটা নিয়ে ডিটেলসে পরে আসছি। আগে MENT, A ফর অ্যাকসেপ্টেন্স, L ফর লাভ অ্যান্ড লাফ। সিচুয়েশনের সাথে নিজেকে হাসতেও হবে, সিচুয়েশনের সাথে অনেক সময় হাসির সাথে ভালোবাসতে হবে। আমরা নিজেকে ভালোবাসতে ভুলে যাই, আমরা অন্যকে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নিজের প্রতি যে দায়িত্ববোধ সেটা ভুলে যাই, আমরা অন্যকে রেসপেক্ট দিতে গিয়ে নিজের রেসপেক্ট ভুলে যাই। আমি ছোট বাচ্চাদের যখনই স্কুল কলেজে যাই এই প্রশ্নটা অবশ্যই করি, জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ডের নাম লেখো। অনেকের নাম লেখে, নিজের নাম লিখতে ভুলে যায়। বহু মানে কলেজের প্রফেসরদেরও এরকম বলেছি যে আপনি রেসপেক্টফুল মানুষদের নাম লিখুন জন্ম থেকে আজ অব্দি, যাদেরকে আপনি প্রচণ্ড রেসপেক্ট করেন। অনেকের নাম লিখেছে কিন্তু নিজের নাম লেখেনি। সো সামটাইম উই নিড টু লার্ন হাউ টু লাভ, হাউ টু লাফ। অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়েও নিজের দিকে তাকিয়েও হাসা যায়, কিন্তু হাসি একটা নিজেকেও নিজে গিফট করা যায়। আমরা নিজেকে নিজে গিফট করা মানে সবসময় ভাবি একটা চকলেট খেতে হবে, সবসময় দামি ফোন গিফট করতে হবে, তা নয়। কিন্তু অনেক গরিব মানুষ আছে যার কাছে টাকা নেই কিন্তু মানসিকতার দিক থেকে সে খুব রিচ। যেরকম একটা খুব সুন্দর লাইন আমি শেয়ার করবো, যেটা আমার খুব ফেভারিট লাইন, বারবার এটা আমি শুনি, যে তুমি যদি হ্যাপিনেসে থাকতে চাও, খুব হ্যাপি থাকতে চাও, জাস্ট 1 ঘন্টার জন্য মাছ ধরতে যাও, ফিশিং বা ঘুড়ি ওড়াও, যেটা তোমাকে 1 ঘন্টার জন্য দারুণ হ্যাপিনেস দেবে। তুমি যদি 1 দিনের জন্য হ্যাপিনেস পেতে চাও, তুমি ভালো করে ঘুমাও, প্রাণ খুলে মন খুলে ঘুমাও। আমি বলি প্রাণ খুলে মন খুলে। আমার খুব ইচ্ছে একটা কোনো এক সময় একটা রেস্টুরেন্ট ওপেন করবো যার নামই হবে প্রাণ খুলে মন খুলে। আচ্ছা, রাইট। সো অনেকটা এরকম যে তুমি 1 দিনের জন্য থাকলে, 1 মাসের জন্য তুমি যদি হ্যাপি হতে চাও, তুমি হয়তো কোথাও বেড়াতে চলে গেলে, সেই বেড়ানোর 15 দিন আর ফিরে আসার পর ওই নস্টালজিক মোমেন্টের মধ্যে 15 দিন, 1 মাস কেটে গেল। তুমি যদি 1 বছরের জন্য হ্যাপি হতে চাও, প্রচুর টাকা কোনো জায়গা থেকে পেলে, বা হঠাৎ করে তুমি কোনো একটা পোস্ট পেয়ে গেলে যেখানে লোকে তোমাকে প্রচুর সম্মান দিচ্ছে, তোমার মনে হচ্ছে বাহ আমি একটা বিরাট মানুষ হয়ে গেলাম। আই এম সরি, কাউকে ভেঙাচ্ছি না, বোঝানোর জন্য আমার মতন করে আমি বলছি। বাট সারা জীবনের জন্য যদি হ্যাপিনেস পেতে চাও, হেল্প আদার্স উইদাউট এনি কন্ডিশন।
এবং পৃথিবীর যে কটা মানুষ পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে তাদেরকে ঘুরে দেখো, তারা কিন্তু লোকের জন্য কাজ করেছে, নিজের জন্য কাজ করেনি। যে জন্য বলা হয় যে তুমি টাকা যতই রোজগার করো, টাকা তোমাকে হয়তো ক্ষণিকের রিচ করবে, কিন্তু মানুষের মন যদি জয় করো, সারা জীবন ইভেন তুমি যখন থাকবে না, মানুষ তোমার ওই রুচিবোধ এবং ওর জন্য দেশ দশ তোমাকে কিন্তু মনে রাখবে। সো ম্যাটারটা হলো যে তুমি মানুষকে হেল্পিং অ্যাটিটিউডে আছো নাকি। পরশু দিনের ঘটনা, আমার এক স্টুডেন্ট অনলাইনে ক্লাস করছে, দেখি সে কৃষ্ণনগরের থেকে খুব ইন্টেরিয়ার গ্রাম থেকে, স্যার আপনাকে দেখেই আমার মন ভালো হয়ে গেল। বেশ, এটা সেটা কথা, 2 মিনিট কথা হওয়ার পরই আমি বললাম খাতা পেন আছে তো? বলে না স্যার, স্টুডেন্টকে পড়াতে গেছিলাম তো এখন তো আমি বাড়ি ফিরছি, সে বাড়ি ফিরতে ফিরতে আপনার ক্লাস করছে। বললাম তার সাথে খাতা পেনের কী সম্পর্ক? তুমি তো একটা খাতা পেন রাখা উচিত ছিল, তুমি একজন টিচার, তুমি বড় হয়ে আরও বড় হতে চাও। বলে না স্যার, একটা বাচ্চাকে ক্লাস করাতে গেছিলাম, আর সামান্য কিছু টাকা দেয়, ভদ্রলোক রিক্সা চালায়, তার ছেলেকে বলেছিল, আমি বলেছিলাম যা দেবেন তাতেই, তো ওই সামান্য টাকা দেয়, আর একদম ছোটো বাচ্চার সাথে ডায়েরির কী সম্পর্ক? আমি বললাম মানে, তুমি একটা গরিব মানুষের ছেলেকে পড়াচ্ছ, আর তাও ছোট বাচ্চা, তো সেখানে তোমার একটা ডায়েরি হোমওয়ার্ক করার দরকার নেই। ওয়ারাস সেইখানে যদি তোমাকে একটা প্রচুর টাকা দিয়ে কেউ দেয়, তার জন্য তুমি হোমওয়ার্ক করবে? ও থতমত খেয়ে বলে, স্যার একটু বোঝাবেন কি বলতে চান? আমি বললাম ঠিক আছে, ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখো। ধরো তোমাকে কেউ 1 কোটি টাকা দিচ্ছে, তুমি একজন সুপারসনিক গায়ক, পৃথিবীতে প্রচুর নাম, সেই গানটা গাওয়ার জন্য যে ইমোশনস তুমি অ্যাড করবে, আর কোনো একটা জায়গায় তুমি যে গানটা গাইবে সেটার জন্য প্রচুর গরিব মানুষের হেল্প হবে, হয়তো তুমি 1 টাকাও পাবে না, তা সেখানে তুমি ক্যালকুলেট করবে যে আমাকে 1 টাকাও দিচ্ছেন, আমি ক্যাজুয়াল করব? সো মেইন ভালো আর্টিস্ট সেই যে সবসময় ক্যালকুলেট করে না আমাকে কি দিচ্ছে। ভালো আর্টিস্ট সেই ক্যালকুলেশনের বাইরে গিয়ে নিজের লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ফ্রি করবে, সেখানেও 1 কোটি মানুষের ভালোবাসা আর্ন করবে, তাদের ব্লেস আর্ন করবে। সেটা মনে হয় লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তো একটা গান করে 10 কোটি টাকা কোনো একজন বিখ্যাত আর্টিস্ট পেলেন, হয়তো একটা গান করে কোনো টাকা পেলেন না, কিন্তু 10,000 কোটি মানুষের আশীর্বাদ পেলেন। ব্যাপারটা কোনটার ভ্যালু বাড়ে? সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ লুক ইন টু দ্য ম্যাটার। তুমি সবসময় উল্টো দিকের মানুষকে তোমার মতন করে অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু সবসময় হবে না। হোয়ারাজ তুমি অনেস্ট, তোমার উল্টো দিকের মানুষকেও তুমি তোমার মতন করে শেপ দিতে চাইলে অনেক সময় সেটা হয় না। তো এইখানেই হচ্ছে বাংলায় বলে একটা খুব বাজে এক্সাম্পল, যে একটা ঠাকুরকে টানাতে গেল, আমরা যে ঠাকুর দেখি, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কাউকে ছোট করছি না, ঠাকুরকে টানাতে গেলেও তুমি দেখবে কুমারটুলিতে ঠাকুরের পিছনেও কিন্তু অনেকগুলো কি দেওয়া হয়, খুঁটি, কাঠামো, ঠেলা দেওয়া হয়। তো ঠাকুরকে কেউ ছাড়ছে না, সেখানে আমাদের পিছনে যদি কেউ লাগে তো সেটা নিয়ে মন খারাপ করার জায়গা আমার মনে হয় ম্যাটার করে না। এটা ইনএভিটেবল যে কোনো একটা জিনিস, আমি যদি এই জিনিসটাকে ছাড়ি এটা পড়বে, ইটস লাইক এ ইউনিভার্সাল ল। সো কখনো তুমি যদি তোমার বেটার ভার্জন তৈরি করতে যাচ্ছ, আর সেখানে কোথাও একটা ঠুকঠাক খুটখাট লাগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা ফ্যাক্ট। তুমি বাবা মা যখন তোমার জন্য কিছু করছে, বাবা মা সাধারণ একটা স্মাইল এক্সপেক্ট করে, সাধারণ একটা লাভ এক্সপেক্ট করে, সাধারণ একটা আদর এক্সপেক্ট করে। আমি বলছি বাবা মায়ের সাথে সন্তানের জায়গাটা ছাড়া অন্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় এটা হয় অ্যাকসেপ্টেন্স অ্যান্ড এক্সপেকটেশন। তোমাকে একটা ছোট্ট কথা বলি, রিসেন্ট ঘটনা। আমার একটি স্টুডেন্ট এসে কান্নাকাটি করছে, একটি মেয়ে, তার বয়স 28 হবে। তো আমাকে কাঁদছে আর বলছে, স্যার আমি অনেক দিন ধরে আমার বাড়িতে আমার বাবা মাকে বলেছি বিয়ের আগে, এবং বিয়ের পর আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে এমন কারুর কাছে নিয়ে যাও যে আমাকে বুঝবে। তোমরা তোমাদের মতন করে আমাকে বুঝছো, কিন্তু আমার মতন করে শোনার লোক নেই। বিকজ তোমরা বাবা মা হিসেবে সন্তানকে ভ্যালু দিচ্ছ, আর তুমি হাজব্যান্ড হিসেবে ওয়াইফকে ভ্যালু দিচ্ছ, বাট একজন মানুষ হিসেবে যে মানুষকে ভ্যালু দেওয়া সেটা কিন্তু দিচ্ছ না। তা আমি বুঝেও আমি বোঝালাম, আচ্ছা তুমি যেটা বলছো সেটার একটু মানেটা ব্যাখ্যা দাও। তখন মেয়েটি চুড়িদার পরেছিল, তার চুড়িদার ঢাকা ছিল, তার হাতটা এরকম করলো, যেই করলো হাতে যেরকম ম্যারিড মেয়েদের বিভিন্ন শাখা পলা থাকে, তো একটা শাখা দেখালো, মোটা সাদা শাখা দেখিয়ে বলল যে স্যার আমার হাতে 2টো শাখা দেখতে পাচ্ছেন, আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা গান শিখিয়েছেন, এবং 2জন ওস্তাদের, রেসপেক্টেড ওস্তাদের নাম বলল, কানে হাত দিল, দিয়ে বলল যে আমি ওনাদের কাছ থেকে শিখেছি। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা আমার একটা গানের স্কুল হবে, সেখানে আমার মতন করে আমি আরও কিছু গায়ক গায়িকা তৈরি করব। আর আমার যখন বিয়ে হয়, আমি বাবা মাকে বারবার বলছিলাম আমার এই 50,000 টাকার শাখা দিও না, আমাকে 20,000 টাকা দিয়ে একটা স্কুল খুলে দাও। কিন্তু বাবা মা শাখা দেওয়ার জায়গায় শিকল পরিয়ে দিয়েছে। আমি কিন্তু আমার স্কুলটা খুলতে পারলাম না। আমি বাবা মাকে কাঁদে বললাম তাহলে আমাকে
গানটা ছোটবেলা থেকে শেখালে কেন? আমার স্বপ্নটাকে তো চুরমার করে দিল। স্যার আমাকে কেউ বোঝে না বলে হাও হাও করে সে, মানে ওর কান্না দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ভাইরাস মানে এখানে মেসেজটা কি? বাবা মা চেয়েছে কিন্তু সন্তানের বেস্টটা দিতে, কিন্তু সন্তানকে বেস্ট সার্ভিস দিতে, কিন্তু বাবা মা যা সঞ্চিত অর্থ সেটা দিয়ে বালা সোনা বিভিন্ন দিয়েছে, কিন্তু সন্তানের যে ইমোশনাল ভ্যালুজ সেটাকে কিন্তু রেসপেক্ট দিল না। সন্তান কি চায় সন্তানকে কিন্তু শেখালেন। তাহলে গানই যদি শেখান তাহলে শেখানোর কি দরকার ছিল? তাকে ছোটবেলা থেকে গান শেখানো, ভোর 3:30 উঠে রেওয়াজ করা, সে করে 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 তার রক্তের মধ্যে গান, সে গান না গাইলে পাগল হয়ে যায়, একটা ইমোশনাল মানে একটা টার্মোয়েল হয়। তো এই জিনিসগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, আমার মনে হয় কোনটা ধরবো আর কোনটা ছাড়বো সেটা বুঝতে হবে। কয়েকদিন আগে আমরা রামকৃষ্ণ মিশনে আমি আর তুমি, মনে পড়ে সেই ঘটনাটা? আমরা প্রত্যেককে 2টো সাদা কাগজ দিই এবং সাদা কাগজ দিয়ে বলি যে একটা দিয়ে নৌকা বা প্লেন বানান, আরেকটা কাগজ এমনি রাখুন। তো মনে আছে সেই ভর্তি লোক নৌকা বানিয়ে হাত তুলছে এবং অনেকে প্লেন বানিয়েছে। সো আমি এক্সাম্পলটা অনেকটা এভাবে দিলাম যে একটা নদীর সামনে তুমি দাঁড়িয়ে আছো বা একটা শান্ত কোনো জলের সামনে, সেখানে তুমি একটা কাগজকে, ওই যেটা প্লেন কাগজ ছিল সেটা ছুঁড়ে জলের মধ্যে ফেললে, কিছুক্ষণ বাদে ওটা জলের মধ্যে আস্তে 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 ডুবে যাবে। আর সেখানেই তুমি যদি ওটা নৌকা হিসেবে নামিয়ে দাও, নৌকাটাতে কিন্তু ভাসবে। মানে মেসেজ এটাই, কিসে তুমি ডুববে আর কিসে তুমি ভাসবে সেই বোধ আর বিচার, সেটা যদি তোমার বয়সের সাথে সাথে একটু স্পিডে বাড়ে তাহলে ভুল জিনিসে ডুববে না আর ভুল জিনিসে তুমি ভাসবে না, ইভেন মেটেরিয়াল এক থাকা সত্ত্বেও। এক্স্যাক্টলি, আজকের ডেটে দেখো দুটোই কাগজ, একদম একদম মেটেরিয়াল সেম থাকা সত্ত্বেও জলটা হচ্ছে পরিস্থিতি বা আজকের সিচুয়েশনে। আজকে থেকে 50 বছর আগে আমাদের কি ডিস্ট্রাকশন ছিল না? 50 বছর মানে আমার তখন 5 বছর, মানে এখন তো আমার 51, তো সেই হিসেবে যদি আমি বলি যে আজ থেকে 40 বছর আগে আমাদের ডিস্ট্রাকশন ছিল না? ছিল। চোর পুলিশ খেলা ছিল, হুস হুস ছিল, গুড়ি ওড়ানো ছিল, মাছ ধরা ছিল, লাট্টু ছিল, লেতিম ছিল, অনেক কিছু ছিল, ডাঙ্গুলি ছিল। তখন ডিস্ট্রাকশনটা একরকম ছিল, কিন্তু আজকের ডেটেও বাচ্চাদের ডিস্ট্রাকশন, কিন্তু আজকের ডিস্ট্রাকশন কিন্তু তুলনামূলকভাবে 10x, মানে একটা ডিস্ট্রাকশনে থামছে না, কিন্তু সেখান থেকে সে ট্র্যাপ করে করে ট্র্যাপ করে করে একদম নিচের দিকে টেনে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ভাষার জায়গায় কিন্তু ডুবে যাচ্ছি, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ডুবে যাচ্ছি। পরশুদিন একটি কলেজে ছিলাম, সেই কলেজে যখন প্রোগ্রামটা করছি, কলেজের একটা প্রশ্ন, স্যার ইউটিউবের ভিডিও মুখস্থ করে ফেলেছি কিন্তু কিছুক্ষণের জন্য মোটিভেট থাকছি, তারপরে আবার সেম প্রশ্নটা আমি করতাম আপনাকে, রাইট? সো আমি তখন ঘুরিয়ে এভাবে বললাম, ইটস নট ইম্পর্টেন্ট হাউ ইউ মোটিভেট, ইটস মোর ইম্পর্টেন্ট হাউ ইউ ডিসিপ্লিন ইয়োর সেলফ। সো ডিসিপ্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট মোটিভেশনের থেকে, বিকজ আমি যদি একটা ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে থাকি তাহলে মোটিভেটের জন্য আলাদাভাবে দরকার হয় না। যার লাইফস্টাইলের মধ্যে ইনডিসিপ্লিন, যে লাইফস্টাইলের মধ্যে খালি এর ভুল ধরবো, ওর ভুল ধরবো, এই সিচুয়েশনের ভুল ধরবো, এই সিচুয়েশনের ভুল ধরবো, এ খারাপ ও খারাপ, এবং কে কী করলো, আমার থেকে কমা, সে কী করে গ্রো করে ফেললো, এই কম্প্যারিজনগুলো করে নিজেকে কষ্ট দেওয়ার, আমি জানি না এটার মধ্যে কি অথেন্টিকেশন আছে। তা আপনি যখন এই রুটিনের কথা বললেন তখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার যে রিসেন্ট বইটা বেরিয়েছে সেখানে আপনি একটা চ্যাপ্টারও করেছেন যে রুটিন কিভাবে মেনটেন করব। এখন সমস্ত জেনারেশনের ক্ষেত্রেই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আমাদের জীবনে থিওরিটিক্যাল লাইফটা একরকম, প্র্যাকটিক্যাল লাইফটা একরকম। মানে প্রত্যেকেই একটা ভাবে যে কাল সকাল 6টায় উঠবো, 8টা অবধি এক্সারসাইজ করব, তারপরে অফিস যাব ফিরবো বা পড়তে যাব ফিরবো, কিন্তু বাস্তবে সেটা হয় না। আপনি যদিও ওখানে ব্যাপারটা পুরোটা লিখেছেন, তবু আমি এটা পডকাস্টের মাধ্যমেও আমি আপনাকে দর্শকদের জন্য বলতে বলবো যে একটা মানুষের যে রুটিন সে নিজেই ঠিক করছে, তারপর সে সেটা মেনটেন করতে পারছে না, সেইটা মেনে চলার উপায় কি, যেটা তার নিজেরই ঠিক করা। রাইট। আমরা যদি বইটাকে একটু দেখি অরিজিৎ, তোমার মনে আছে হয়তো, হ্যাঁ, এই বইটা প্রকাশের দিনকে আমি ছিলাম। এটা রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে প্রকাশিত হয়েছে। কিছু ভিডিও হয়তো আপনারা দেখেছেন। সো যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে রুটিন, এই বইটার মধ্যে টোটাল যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারলিঙ্কড। একটা রুটিনকে আমি মেনটেন করতে পারছি না, তার কারণ কোথাও একটা আমার রুটে প্রবলেম আছে। মানে ব্যাপারটা এরকম, সকালে ঘুম থেকে উঠতে পারছি না, তার মানে কি নিশ্চয়ই আমি রাত্রিবেলা যেভাবে আমার নিজের রেস্টিং টাইমটাকে তৈরি করার কথা আমি করিনি। অনেকে ঘুমটাকে রেস্ট হিসেবে দেখে, কিন্তু ঘুমটা রেস্টের সাথে রিকভারও কিন্তু হচ্ছে।
একটু আগেই একটি কলেজে যখন ক্লাস করাচ্ছিলাম, করিয়ে যখন আমি আসছিলাম, কলেজের একটি ছেলের প্রশ্ন ছিল যে আমি নিজের ভেতর থেকে নিজেকে খুঁজে পাচ্ছি না, আমি রুটিন তৈরি করছি, রুটিন ব্রেক হয়ে যাচ্ছে। সো আমি বললাম তুমি কটার সময় উঠতে চাইছো? বলে আমি উঠতে চাইছি সকাল 5টা। আমি বললাম রাত্রিবেলায় কটায় শুতে যাচ্ছ? সে বললো রাত্রিবেলায় আমার 2টো 2:30 বেজে যাচ্ছে। আমি বললাম কেন? বলে সত্যি যদি বলি, আমি 12টার মধ্যে আমার পড়াশোনা কমপ্লিট করে যখন শুতে যাচ্ছি তখন একটুখানি মনে হচ্ছে ঘুমটা ঠিক আসছে না, একটু যদি মোবাইলটা নাড়াচাড়া করি, ওই যে ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি, তখন আর থামতে পারছি না। সো ফার্স্ট থিং ফার্স্ট, আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি রুটিনটাকে যদি ফলো করতে চাই তাহলে আমাকে একটু ব্যাকআপ প্ল্যান রেডি করতে হবে, মানে একটু পিছিয়ে পিছিয়ে যেতে হবে। যে কারণে আমি একটা কোটেশন ওয়াইজ বলি, স্টার্ট বিফোর ইউ স্টার্ট, ফিনিশ বিফোর ইউ ফিনিশ। মানে শুরু করার আগে শুরু করা, মানে আমি ডিসাইড করলাম আমার ঠিক 1 বছর বাদে পরীক্ষা, তো আমি জিনিসটাকে স্কেল আপ করি। 365 ডেজ, 1 বছর বাদে পরীক্ষা। তো 365 ডেজের মধ্যে আমার সেলফ স্টাডি টাইম কতক্ষণ? এবার সেলফ স্টাডি টাইমটাকে যদি আমি একটু আলাদা করে দেখি, তাহলে আমাকে দেখতে হবে ওই সেলফ স্টাডি টাইমটাকে আমি অপটিমাম লেভেলে কিভাবে নিয়ে যাব। তুমি যদি একটা প্লেয়ারকে দেখো, তুমি মেসিকে দেখো, রোনাল্ডোকে দেখো, বিরাট কোহলিকে দেখো, বা আজকের ডেটে আরও ডিফারেন্ট স্পোর্টসের যে প্লেয়ারদেরকে যদি তুমি দেখো, তারা যেদিন খেলা সেই দিন কিন্তু খেলে না, তার 1 বছর আগে থেকে ওই খেলাটা খেলার জন্য সে প্র্যাকটিস টাইমেই ওই খেলাটাকে বারবার কি করে, রিহার্সাল দেয়, মাসেল মেমোরি। তার মানে আমি যদি ঠিক 1 বছর আগে যে সময় আমার পরীক্ষা, সেই পরীক্ষার যে প্রিপারেশন মানে সবসময় বই খাতা খুলে না, প্রিপারেশন মানে পরীক্ষায় যে সিচুয়েশনসটা হয় একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশনস হয়। মানে আমি যদি নিজেকে একটু রোজ ওই পরীক্ষার যে মাইন্ডসেট, যেটাকে বলা হয় উইনিং মাইন্ডসেট, যেটাকে বলা হয় গেম মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটাকে যদি একটু প্র্যাকটিস করতে পারি, সেটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশনও করা যায় বা রিয়েলিটিতেও করা যায়। আমি 3টে করে প্রশ্ন রোজ 10 মিনিটের জন্য আমি লিখব, এবং রোজ যদি ওই ফ্রেমে নিজেকে নিয়ে যাওয়া যায়, তখন ব্রেন আর বডি সেইভাবে কিন্তু রিয়্যাক্ট করে। আর এটা রোজ যদি কেউ প্র্যাকটিস করে, অটোমেটিক্যালি পরীক্ষার ওই সময়টাতে তার কিন্তু অসুবিধা হয় না। রুটিন ফেল করার মেইন কারণ, আমি কিন্তু রুটিন ফেল করিনি, কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড অলরেডি কাজ করছে, আমি তো রুটিন আগেও বানিয়েছি, আমি তো ফেল করব, আমি তো রুটিন আগেও বানিয়েছি, আমি তো ফেল করব। আমরা যদি অতীতের সেই ঘটনাটাকে বেশি বারবার ভাবি যেটা আমাকে ফেল করেছে, ব্রেন কিন্তু ওই লুপটাকে নিয়ে নেয়। তখন আমি ফিজিক্যালি হয়তো করছি, মেন্টালি হয়তো ব্যাকআপ রয়েছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমার কোমরে একটা দড়ি বাঁধা, আর আমি ভাবছি সামনের দিকে এগোবো। সো আমার কোমরের দড়িটা হলো আমার মেমোরি, যেটা আমাকে পিছনের দিকে টানছে, আর আমি সামনের দিকে এগোতে চাইছি বিকজ আই লাভ মাই ফিউচার। প্রশ্নটা এটা, আমি যদি এভাবে দেখি, 20 কেজির একটা বিরাট বড় বাক্স বা বস্তা আমাকে তোমাকে কেউ পিঠে পরিয়ে দিল এবং বলল সামনের দিকে খুব স্পিডে হাঁটো। আমরা হাঁটতে চাইলেও হাঁটতে পারবো না, যেহেতু আমরা রেগুলার সেই বস্তাটা নিই না। তো অনেক সময় মেমোরি আর এক্সপিরিয়েন্সকে যদি আলাদা করা যায়, মেমোরি হচ্ছে অনেকটা ওই ধরনের একটা হেভি পিছনে একটা বাক্স। এবার মেমোরির থেকে এক্সপিরিয়েন্সে যদি কনভার্ট করি, 5 GB 1 TB, এটাকে তুমি ওজন করে দেখো, কিছুই ওজন নেই, কিন্তু ফাইলগুলো খুললে একটার পর একটা ভিডিও বেরোবে। মানে ব্যাপারটা এরকম, তোমার ওই এক্সপিরিয়েন্সটা ক্যারি করতে হবে, মানে টিভি বা আই মিন টু সে ওই জিবিটা ক্যারি করতে হবে, নট দ্য ডেটাটা ক্যারি করতে হবে, এক্সপিরিয়েন্সটা ক্যারি করতে হবে, নট দ্য হোল থিং। একটা লেবু কিনেছো, 10টা লেবু কিনেছো, লেবুর রসটা যখন তুমি বার করছো, যে ছিবড়াটা, ওইটা কিন্তু আলাদা করতে হবে। মানে মেমোরির সাথে এক্সপিরিয়েন্সকে সেগ্রিগেট করে ডিফাইন করতে হবে, এক্সপিরিয়েন্সের লার্নিংটাকে তোমায় ক্যারি করতে হবে। আর যখন তুমি লার্নিংকে টাইম দাও, লার্নিং ইজ অল অ্যাবাউট আর্নিং। বলাই হয় দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আর্ন মানে কিন্তু এখানে পয়সার কথা বলা হচ্ছে না, এক্সপিরিয়েন্স আর্নিংয়ের কথা। তুমি কলেজে গেলে, তুমি স্কুলে গেলে, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলে, পরের দিন সেম সিচুয়েশন হলো, তাহলে একই মিস্টেক তুমি যদি না করে ওই লার্নিংটাকে যদি কাজে লাগাও, তাহলে সেম মিস্টেক তুমি করলে না। ধরো একটা রাস্তা দিয়ে তুমি যাও, সেখানে একটা গাড্ডা আছে, তুমি 2 দিন চালানোর পর বুঝে গেলে ওখানে গাড্ডাটা আছে, তোমার গাড়ি কিন্তু অটোমেটিক্যালি মাসেল মেমোরি তোমাকে বলবে এই স্লো করে দাও। ঠিক এইরকমই তুমি যদি গাড়ি চালানোর সময় খুব কনসিয়াস মাইন্ডে থাকো, তুমি তো জানো না তোমার যে চারপাশে যতগুলো গাড়ি আছে ওই গাড়িগুলোর সাথে আগে তোমার দেখা হয়েছে কিনা, বা তুমি একজন স্পেশালিস্ট বা তুমি একজন মহান মানুষ বলে সব গাড়িগুলো যে সরে যাবে তা তো না। তুমি খেয়াল করে দেখবে অ্যাম্বুলেন্সের যারা গাড়ি চালায়, আমি তাদের সাথে অনেকের কথা বলেছি, তাদের গাড়ি চালানোর সময় আমি যখন জিজ্ঞেস করি যে আপনি যে গাড়ি চালান, 2 জন 2 রকম উত্তর দেয়।
তো একটি ছেলে খুব এডুকেটেড, MA পাস, কিন্তু তার ভাগ্য কর্ম বিভিন্নভাবে সে অ্যাম্বুলেন্সের গাড়ি চালায়। ও বললো এটা আমার অ্যাম্বুলেন্স, এটা আমার প্রফিট এই সেন্সে, অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক বেশি না। তুমি দেখবে ওই একই জিনিস তুমি গাড়ি হিসেবে দেখো, তুমি 15 টাকা বা 20 টাকা পার মিটারে, কিন্তু অ্যাম্বুলেন্স হিসেবে যদি দেখো কোনো মিটার মানে না, একটা সার্টেন টাইমের জন্য একটা সার্টেন টাকা ডিমান্ড করে, এবং লোকে দেয়ও এমার্জেন্সিতে যেহেতু ইউজ হয়। আমি বললাম তুমি যখন গাড়ি চালাও অ্যাক্সিডেন্ট হয় না? বললো রেয়ার কেসে হয়, তবে আমি যখন গাড়ি চালাই আমি এভাবে ভাবি যে এটা আমার কাছে মেসির খেলার মতন। মেসিকে আমি যখন দেখি মাঠে খেলতো, কিন্তু খুব আগে ফুটবল খেলতো, তারপরে ইনজুরি হয়, মেসি যে কাটিয়ে যায়, মেসিকে দেখে মনে হয় যেন আগে থেকে ও এসে না সে ড্রয়িং করে মাঠে বানিয়ে দিয়ে গেছে। বলে আমি গাড়ি চালানোর সময় ঠিক কতটা মাপবো, কতটা ব্রেক চিপবো, চালাতে 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 আমার মাইন্ড মেকআপ। আর আমার পিছনে যে থাকে, আমার খালি মনে হয় আমার 30 সেকেন্ডের জন্য যদি এই মানুষটার প্রাণ বাঁচে, হয়তো মানুষটা প্রাণ বেঁচে মনে না বললেও মনে একবার বলবে ভাগ্যিস ওই অ্যাম্বুলেন্সটা পেয়েছিলাম। সো আমি ওই আশীর্বাদটা ডিপেন্ড করি, টাকা তো আসবে যাবে। তো একটা চিন্তা করে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছ থেকে এতটা ভালো পাওয়ারফুল কথা শোনার পর আমার মন কিন্তু খুশি হয়ে গেছে। আরেকজন বলেছে হ্যাঁ ধাক্কা লাগে, আমার কি, মালিকের গাড়ি চালাচ্ছি। তো একটাকে বলা হয় ওনারশিপ মেন্টালিটি, একটাকে বলা হয় এমপ্লয়ি মাইন্ডসেট। সো আমরা যখন এমপ্লয়ি মাইন্ডসেট হয়ে কোনো কাজ করি তখন ডিউটি, যেরকম বাবা মা বলছে পড়তে, আমি যেন এমপ্লয়ি, বাবা মা বলেছে পড়তে, ঘড়ির দিকে তাকাচ্ছি, মানে দায় সারা বাবা মাকে খুশি করার জন্য 2 ঘন্টা কেটে গেলে উঠে যাবো। এটা কিন্তু এমপ্লয়ি মাইন্ডসেট। আর সেখানেই স্কুলের হয়তো লাস্ট বেঞ্চে বসা একটি ছেলে, যার হয়তো আর্থিক অবস্থাও ভালো না, পড়াশোনাতেও যে খুব ভালো তা নয়, বাট জীবনে প্রচুর বড় হওয়ার প্যাশন আছে। সে কিন্তু সবসময় ভাবে আমি পড়াশোনায় সাকসেসফুল হই বা না হই, জীবনে আমাকে সফল হতেই হবে, বিকজ আমি সফল না হলে আমার বাবা মাকে কে দেখবে। এরকম বহু বাচ্চাকে দেখা গেছে, তুমি দেখবে স্কুলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাদেরকে পৃথিবীতে মানুষ অনেকেই মনে রাখেনি, কিন্তু সেই স্কুলের পিছন থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তাকে পৃথিবী মনে রেখেছে, বিকজ স্কুলের ডিফারেন্ট লার্নিংকে নিয়ে সে রিয়েল লাইফের লার্নিং অ্যাপ্লাই করেছে। বিকজ স্কুলে তোমাকে আগে তৈরি করা হয়, তারপরে এক্সাম নেওয়া হয়, বাট লাইফে আগে এক্সাম নেওয়া হয়, এক্সাম থেকে তুমি তৈরি হও। তুমি খেয়াল করে দেখো, যেদিন তুমি ড্রাইভিং শিখেছিলে তোমার পাশে একজন বসে আছে, রাইট, সে তোমাকে গাইড করছে। ইভিন যখন ট্রায়াল দিতে গেছিলে লাইসেন্স পাওয়ার জন্য, যে পাশে বসে আছে সে তোমাকে বলছে এরকম করো। বাট রিয়েল লাইফে যখন তুমি সেই গাড়িটা নিয়ে একটা আননোন রাস্তায় যাও, একদম আননোন এরিয়া, ছোট্ট একটা গলি, তখন যে চ্যালেঞ্জটা ফেস করো সেটা কিন্তু তুমি ফেস করো। সো স্কুল অ্যান্ড লাইফের এটাই ডিফারেন্স। স্কুলে আগে প্রিপারেশন, তারপরে এক্সামিনেশন। লাইফ অলওয়েজ টেক এক্সাম ফার্স্ট, লার্নিং, এক্সপিরিয়েন্স, তুমি এগিয়ে যাচ্ছ। বাট অনেকে ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার না করে ওই মেমোরিতে পড়ে থাকে। স্যার জানেন আমার হাজব্যান্ড বিয়ের আগে আমাকে এই কমিটমেন্ট করেছিল, এবং আমার একটা কমিটমেন্ট রাখেনি, আমাকে এ বলেছে, বি বলেছে, সি বলেছে, ডি বলেছে। তো প্রশ্নটা হলো, যেটা কমিটমেন্ট করেছে আর আজকে করেনি, তুমি যদি ওখানে আটকে থাকো, আই এম নট এ গুরু, আমি কোনো গুরু নই যে তোমাকে ওখানে হেল্প করবো, কিন্তু এই মোমেন্টে তোমার কাছে প্রায়োরিটি কি? তোমার সন্তান, অনেকের ক্ষেত্রেই হয় সন্তান প্রায়োরিটি। তাহলে সেটা যদি প্রায়োরিটি হয়, হাজব্যান্ডকে মানুষ করার জন্য তোমার পৃথিবীতে আসা না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার ওই পেইনটা, হাজব্যান্ড যে বিহেভটা করছে সেটা তো তুমি ডাইরেক্টলি একদম চেঞ্জ করতে পারবে না। তুমি যতটা তার পার্সোনাল স্পেসে গিয়ে তাকে বোঝাতে পারো, গাইড করতে পারো, একান্তই যদি সে গাইড না করে, তাহলে তোমার নিজস্ব লাইফের একটা ফিলোসফি বা প্রায়োরিটি করা উচিত। সো যার জীবনে প্রায়োরিটি অন্যকে চেঞ্জ করা, সে পেন কিন্তু বেশি পাবে। আর যার প্রায়োরিটি নিজের রাস্তা তৈরি করার জন্য, নিজের একটা প্রিন্সিপাল তৈরি করা, সে কিন্তু পেন কম পায়। যেরকম মায়েরা, ম্যাক্সিমাম মায়েদের মধ্যে এই চ্যালেঞ্জটা আজকের দিনে নয়, আমিও দেখেছি, মায়েদের মধ্যে একটা কথা 50 না 500 বার বলার একটা হ্যাবিট হয়ে যায়। কেননা মা সন্তানকে জন্ম দিয়েছে, তার জন্য জান প্রাণ দিতে রাজি আছে, কিন্তু বাচ্চা ওই সময় ভাবে মা অসুস্থ, কিন্তু মা কিন্তু অসুস্থ হচ্ছে সেই বাচ্চাটার জন্য। কিন্তু বাচ্চাটা যেদিন রিয়েলিটিতে রিয়ালাইজ করছে মা অ্যাকচুয়ালি বাচ্চার জন্য অসুস্থ, দিনটা অনেক দেরি হয়ে যায়। মাকে ঠিক রাইট টাইমে অনেকেই কিন্তু ভ্যালু দিতে পারে না, এটাও একটা ট্র্যাজেডি, তাই না? ডেফিনেটলি। আপনি টাকা পয়সার একটা কথা বলছিলেন, গরিব, বিভিন্ন অর্থনৈতিক কন্ডিশন আমাদের সমাজের রয়েছে। বহু মানুষের প্রশ্ন এসছে যে তাদের স্বপ্নগুলো অনেক বড় বড়, কিন্তু কোথাও গিয়ে মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে তারা ভাবে যে এই স্বপ্নটা দেখা হয়তো কষ্টকর। যেমন আমার কাছে ইনবক্সে আপনার এই পডকাস্টটা হওয়ার জন্য প্রশ্ন এসেছে যে দাদা, আমি জীবনে একজন বড় শিল্পপতি হতে চাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই আমি আমার বাড়ির চারপাশটা দেখি তখনই আমি মানসিকভাবে খুব আহত হই এবং আমার মনের মধ্যে আসে যে হয়তো আমি হতে পারবো না। তো এই মধ্যবিত্ত পরিবেশে থেকে
বিরাট বড় স্বপ্ন বহু মানুষ দেখছে, কিন্তু তারপরেও তাদের মনে একটা ভয় থেকে যাচ্ছে যে হয়তো হবে না, কিন্তু তারা চাইছে সেই সিচুয়েশনটাকে কাটিয়ে নিজেকে অন্তত উন্নীত করতে সেইখানে যেখান থেকে তারা আরো অনেক দূরে এগোতে পারবে। সেটা কিভাবে সম্ভব? রাইট, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে ডক্টর রিচার্ড ব্যান্ডলারের। সো আমি যখন লাস্ট ইয়ারে ছিলাম ডক্টর রিচার্ডের সাথে, এবং আগেও বলেছি উনি এনএলপির কো ফাউন্ডার, এবং সেই দিন পল ম্যাকানাও এসেছিলেন, দুজন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিখ্যাত মানুষ, এনএলপি এক্সপার্ট রিচার্ড ব্যান্ডলার, এনএলপির কো ক্রিয়েটার, অ্যাজ ওয়েল অ্যাজ হিপনোথেরাপিস্টের স্পেশালিস্ট হচ্ছে পল ম্যাকেনা। সো ঠিক এইরকমই সিচুয়েশন একজনের প্রশ্ন ছিল যে ডিজায়ার স্টেটে আমি অনেক বড় কিছু ছবি দেখছি, বাট কারেন্ট স্টেটে আজকে আমার হাতে কিছু নেই। So current state to desire state, how I make a bridge between current state to desire state. তো খুব সুন্দর একটা ব্যাখ্যা উনি দিয়েছিলেন, যেটা আমার ইমিডিয়েটলি মনে পড়ে গেল, যে কারেন্ট স্টেটে ফার্স্ট অফ অল তোমার কাছে সব থেকে দামি জিনিসটা আছে যেটা অনেকের কাছে নেই, সেটা হলো তোমার 6 ইঞ্চেস। আর সব থেকে দামি জিনিসটা আছে সেটা হলো আর কেউ নয়, সেটা হলো তোমার জিভ, 3 ইঞ্চেস। তো 6 ইঞ্চেস মাল্টিপ্লাই বাই 3 ইঞ্চেস, এই 6 and 3কে তুমি যদি প্রপারলি ইন্টিগ্রেট করতে পারো এবং চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারো, যে ভিজুয়ালাইজেশনে তুমি সবসময় দেখবে, এটাকে বলা হয় মেন্টাল রিহার্সাল, মানে প্রেজেন্ট মোমেন্ট টু ফিউচার মোমেন্টের একটা ইমাজিনারি ব্রিজ তৈরি করা, যে ব্রিজটার নাম হচ্ছে টাইম ব্রিজ। আর এই টাইম ব্রিজটা তৈরি করতে গেলে 3টে জিনিসের মিক্স অ্যান্ড ম্যাচ দরকার। ফার্স্ট অফ অল, একটা সাবজেক্টে তুমি যদি মাস্টার হতে চাও, তাহলে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দরকার। ইনফরমেশন মিন নলেজ। হোয়াট ইজ নলেজ? কালেক্টিং ইনফরমেশন। অ্যান্ড দেন আফটার গেটিং দ্যাট নলেজ, হাউ ইউ মেক ইট ইন ইউর স্কিল। মানে নলেজ থাকলেই তো হলো না, সেটাকে রাইট টাইম রাইট সিচুয়েশনে তোমাকে স্কিলে কনভার্ট করতে হবে। নলেজ অ্যান্ড স্কিলকে ইন্টিগ্রেট করে যে জিনিসটা, সেটাকে বলা হয় অ্যাটিটিউড। তার মানে কি দাঁড়ালো? নলেজ এবং স্কিল, আর মাঝখানে থাকে অ্যাটিটিউড। যে কারণে বলা হয় যাদের অ্যাটিটিউড যত ফ্লেক্সিবল, তারা তত নিচে থেকে ওপরে উঠেছে। অ্যাটিটিউড মানে শেখার ইচ্ছা। সো আমি যদি চোখ বন্ধ করে, এটা যে কেউ যে কোনো জায়গায় কিন্তু প্র্যাকটিস করতে পারে। এর জন্য খুব বিরাট কিছু লাগে না। এর জন্য যেটা দরকার, ইউ উইথ ইয়োর সেলফ কনসেপ্টটা দরকার। এটা একটা স্ট্যাটিক পশ্চারে, কোনো জায়গায় যদি আওয়াজ না হয় খুব ভালো হয়, জাস্ট চোখ বন্ধ করে, লাইক জাস্ট আমি তোমাকে যদি করে দেখাই, জাস্ট ক্লোজ ইউর আইজ, আর মনের চোখে তুমি আজকে প্রেজেন্ট মোমেন্টে আজকের ডেটটাকে তুমি ভিজুয়ালাইজ করো। তুমি আজকে সকালবেলা থেকে এখনো অবধি, চোখ খুলবে না, এখনো অবধি তুমি তোমার লাইফের কতগুলো সিচুয়েশনস নিয়ে ভেবেছো যেটা তোমার সাথে ফিউচারের সাথে কানেক্টেড, মানে লং টার্ম ফিউচারের সাথে কানেক্টেড। কতগুলো তুমি ভেবেছো লাস্ট 3 দিনে বা লাস্ট 15 দিনে তুমি কি কি মিস্টেক্স করেছো, আর কতটা সময় ওই প্রেজেন্ট মোমেন্টে তুমি অতীতের সাথে ভবিষ্যতের জন্য ব্রিজ তৈরি করার জন্য নিজেকে প্রশ্ন করেছো যে কি কি স্কিল, কি কি নলেজ, কি কি অ্যাটিটিউড আমার ডেভেলপ করা উচিত। এবং ওইটা মনে ভিজুয়ালাইজ করে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে ফিউচার পার্সপেক্টিভে তুমি নিজেকে ভিজুয়ালাইজ করছো, সেই নলেজটা তুমি গ্যাদার করেছো। সাপোজ তুমি বিল গেটসের নলেজ গ্যাদার করেছো, সাপোজ তুমি পৃথিবীর আরেকজন বিখ্যাত মানুষ আইনস্টাইনের নলেজ গ্যাদার করেছো, তুমি স্টিভ জবের নলেজ গ্যাদার করেছো, এবং ইলন মাস্কের তুমি স্কিল গ্যাদার করেছো। এবার এইগুলো তুমি তোমার সাবজেক্টে টোটাল ফোকাস করে তুমি অ্যাপ্লাই করা শুরু করছো। মানে এভাবে যদি ভাবো, বর্তমানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তোমার যা এজ, তোমার ছোটোবেলা থেকে আজ অবধি পুরো সময়টাকে তুমি যদি স্কুইজ করে জীবনের বেস্ট অফ দ্য বেস্ট মোমেন্টের যে কনসেপ্টের মধ্যে তুমি ছিলে, যে হ্যাপিনেসের মধ্যে ছিলে, সেই হ্যাপিনেসের সাথে এই বিখ্যাত মানুষদের এনার্জি তুমি নিজের মনের মধ্যে ধরেছো, এবং ধরে চলে যাও একদম ফিউচারে, এবং সেই জায়গাটায় তুমি নিজেকে কানেক্ট করে ভিজুয়ালাইজ করো যে 2030-তে দাঁড়িয়ে তুমি আজকে 2024-এর কথা ভাবছো। তুমি দেখো অঙ্কের মতন সব সিঁড়িগুলো মিলে যাচ্ছে। লাইক তুমি আজকে, আমি আর তুমি পডকাস্টে, বাট আজ থেকে ঠিক 10 বছর আগে তুমি পৌঁছে যাও তো, আই এম সরি টু সে, অতীতে চলে যাও তো। তুমি অতীতে ঠিক আজকের দিনে 10 বছর আগে তোমার বয়স কত ছিল, তুমি তখন কি করছিলে, তখন তোমাকে নিয়ে যা তুমি ভেবেছিলে, আজকে দেখো তার থেকেও অনেক তুমি এগিয়ে। তার কারণ অনেক সময় তুমি নিজেকে আরও বেটার ভার্জন করতে চেয়েছো। সো ফিজিক্যালি তোমার কাছে টাকা নাও থাকতে পারে, ইমোশনালি তোমাকে সাপোর্ট করার কেউ মানুষ নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি তোমার ভরসায় বিশ্বাস রাখো, তাহলে তোমার সফলতা কিন্তু আসবেই আসবে। জিনিসটাকে যদি আমরা একটু ফ্রেম করি গল্পের মাধ্যমে,
খুব সুন্দর একটা গল্প। যিনি এই প্রশ্নটা করেছেন বা যে ধরনের সাধারণ মানুষদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে, এই গল্পটা খালি মনে রাখলে যে কোনো টাফ টাইমের মধ্যে চারিদিক থেকে একটা অপরচুনিটি দেখতে পাবে। একটা জঙ্গলের মধ্যে একটা মা হরিণ পেটে তার ছোট ছোট বাচ্চা, বুঝতে পারছে যে কোনো সময় সে বাচ্চা নিয়ে ছুটে বেড়াচ্ছে যে বাচ্চাটাকে আমি জন্ম দেবো, কোথায় জন্ম দেবো, মানে বাচ্চাটা জন্ম দেওয়ার সময় তার পেটে যন্ত্রণা হবে এবং জন্ম দেওয়ার পরেই বাচ্চাগুলো উঠতে পারবে না একটা সেফ সাইডে। ইন দ্য মিন টাইম সে হঠাৎ করে জঙ্গলের একটা দিকে দেখছে দাও দাও করে আগুন জ্বলছে, ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখছে একটা বিরাট বড় নদী। এবার ও বুঝতে পারছে না ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। ইমিডিয়েটলি সামনের দিকে তাকিয়ে দেখে একটা বিরাট বড় বাঘ ওর দিকে তাকিয়ে এরকমভাবে লাফাবে। ও ভয় পেয়ে পিছনের দিকে যেই ঘুরেছে দেখছে একজন শিকারী এরকমভাবে তাক করেছে তার তীরের দিকে। এবার হরিণটার ভেতরে ভয় শুধু না, সে ভাবছে আমি মারা গেলে কোনো ব্যাপার না, কিন্তু আমার বাচ্চাগুলো জন্মানোর আগেই মারা যাবে। একদিকে বাঘ, উল্টো দিকে শিকারী, একদিকে আগুন, একদিকে জল, আমার কি করা উচিত? সে অনেক ভেবে ভাবলো মরতে যখন হবেই আমি মরার মতন করে মরবো। সে ওপরের দিকে তাকিয়ে অলমাইটিকে বলল, অলমাইটি তুমি আমাকে নিয়ে এসছো, তোমার দায়িত্ব এই বাচ্চা দুটোর জন্য, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে, আমি রাজি বলে যেই না চোখ খুললো, ইন দ্য মিন টাইম ওই যে আগুন যে জ্বলছিল, ওই যে গাছগুলো জ্বলছিল, তার একটা ফুলকি গিয়ে পড়লো ওই শিকারির চোখে। যে মোমেন্টে শিকারি তাক করেছিল তার ওই চোখে পড়ার পর শিকারির হাতে যে বন্দুক ছিল সেই বন্দুক থেকে গুলি তো ছিটকালো, কিন্তু হরিণের গায়ে না লেগে লাগলো বাঘের গায়ে। ওই গুলিতে বাঘ এদিকে মারা গেল, ওই ভদ্রলোক যিনি শিকারী ছিলেন তার চোখে আগুনের ফুলকিতে সে আগুনের ফুলকি নিয়ে চোখ বন্ধ করে ছুটে আরেকটা জায়গায় নিজেকে বাঁচাতে চলে গেল। ইন দ্য মিন টাইম সে একদিকে দেখলো তার ওই যে আগুন ধরেছে সেটাও থেমে গেছে, চারিদিক পরিবেশ শান্ত। যদি এই গল্পটাকে রিয়েল লাইফে দেখি, এরকম অনেক মা আছে, এরকম অনেক মানুষ আছে যাদের চারপাশ থেকে মনে হচ্ছে যে আমার মনে হয় নিজেকে না করলে আমি মুক্তি পাবো না। আমি আবার বলছি, ইজ নট দ্য আলটিমেট ডিসিশন। আমার একটাই অ্যাডভাইস এই গল্প দিয়ে, তোমার যতই টাফ সিচুয়েশন থাকুক তুমি স্বপ্নকে ছেড়ে দিও না। স্বপ্নকে ছাড়া খুব ইজি, স্বপ্ন সবাই ছাড়ে। কেউ কিন্তু ছোটোবেলায় যখন পৃথিবীতে আসার আলো দিয়ে পৃথিবীতে এসেছিল, কোনো বাবা মাই চায়নি তার সন্তান খুব কষ্ট পাক। সবসময় বাবা মা চেয়েছে তার সন্তান যেন তার থেকেও বেটার লাইফ লিড করে। কিন্তু আজকে তুমি যদি 100টা মানুষের কাছে জিজ্ঞেস করো যাদের বয়স 35, 45, 55, তাদেরকে যে তুমি কতবার জীবনে স্বপ্ন চেঞ্জ করেছো, অনেকেরই উত্তর হবে স্বপ্ন অনেকবার চেঞ্জ করেছি, খালি ভেবেছি এই স্বপ্নটা আমার জন্য না ওই স্বপ্ন। মানে সেখানেই হয়তো একজন সফল মানুষ যে হয়তো জিরো ছিল, জিরো থেকে হিরো হয়েছে, তার কারণ সে হয়তো স্বপ্নকে ছাড়েনি কিন্তু স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করেছে। ডেফিনেটলি যে কোনো অসাধারণ কাজের ক্ষেত্রে, যেমন স্বামী বিবেকানন্দের একটা খুব গুরুত্বপূর্ণ বলবো কোটেশন আমার মনে পড়ছে, যে একজন সাকসেসফুল এবং আনসাকসেসফুল মানুষের মধ্যে যেটা ফারাক থাকে সেটা হচ্ছে ডিগ্রি অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ একাগ্রতার তফাৎটাই মানুষকে আলটিমেটলি বহুদিনের তফাৎ করে দেয়। হয়তো একদিনে ফলাফল বোঝা যায় না, কিন্তু দীর্ঘদিন বাদে যে মানুষটি কোনো নির্দিষ্ট কাজে অনেকটা একাগ্র তিনি আলটিমেটলি সফলতা পান। কিন্তু আজকের ডেটে যেটা সমস্যা হয়ে যাচ্ছে, আপনি যেটা বললেন যে ডিস্ট্রাকশন, সেটা কিন্তু 10x হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন, যার মধ্যে কিছুগুলো আপনি বইয়েতেও আলোচনা করেছেন, সোশ্যাল মিডিয়া, রিলেশনশিপ বা ইত্যাদি ইত্যাদি। তো একাগ্রতা বজায় রাখার কিছু উপায় বা কীভাবে, সেটা যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে, যারা পড়াশোনা করছে পড়াশোনার ক্ষেত্রে, যারা চাকরি বা বিজনেস করছে তাদের নির্দিষ্ট প্রফেশনাল ক্ষেত্রে, সেইটা কি হতে পারে, একাগ্রতা কিভাবে বজায় রাখা যেতে পারে? রাইট, এখানে আমি যদি জিনিসটাকে একটু ভেঙে বলি, একটা ওয়ার্ড হচ্ছে ফোকাস, একটা ওয়ার্ড হচ্ছে কনসেন্ট্রেশন। অনেক সময় আমরা এটা গুলিয়ে ফেলি, ফোকাস আর কনসেন্ট্রেশন আর ফোকাস। আর জিনিসটাকে একটু ভালো করে যদি দেখি, একটু ডিকশনারিগতভাবে দেখি, ফোকাস মানে কোনো একটা জিনিসকে তুমি অ্যাটেন্টিভলি দেখছো, আর কনসেন্ট্রেট করা মানে সেটাকে কতক্ষণ তুমি ধরে রাখতে পারছো। এই ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন যে কোনো ফিল্ডে যে কোনো কাজে প্রচণ্ডভাবে লাগে। আমি একটা সিম্পল এক্সারসাইজ দেখাবো, আমি জানি না এটা ক্যামেরায় ধরা যাবে কিনা, নিশ্চয়ই ধরা যাবে। এক্সারসাইজটা এরকম, তোমার হাতে ধরো একটা পেন, তুমি এভাবে ধরলে, এইভাবে ভালো করে দেখো যে আমি পেনের একদম একটা স্পেসিফিক পয়েন্টে দেখাচ্ছি, কারণ পেনের এখানে একটা সাদা স্পট আছে, আশা করি ক্যামেরাতেও দেখা যাচ্ছে, রাইট? আমি পেনটার ওই সাদা স্পটটার দিকে তাকিয়ে আমি ঘাটটাকে ঘোরাবো না, খালি পেনটাকে এভাবে ঘোরাবো।
আর আমার আইবলটা খালি ওই যেন মনে হবে যেন সুতো দিয়ে আমার চোখ ঘাটটাকে কেউ বেঁধে রেখে দিয়েছে আর চোখ দিয়ে টানছে, অ্যান্ড দেন এগেইন আবার ধীরে ধীরে এখানে আনা। অ্যান্ড দ্য সেম ওয়েতে এইটাকে যদি আমি এইদিকে ঘোরাই এবং সেমভাবে এদিকে আনি, এই যে কনসেন্ট্রেশন, এই যে চোখটাকে একটা বিন্দুতে ফোকাস করে আস্তে 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 সরানো, এটা একটা দারুণ এক্সারসাইজ। শুধু আইবল না, এটাতে কনসেন্ট্রেশন বাড়ে, অনেকক্ষণ ধরে রাখা যায়। খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া দেবো, যেটা এটারই একটু অ্যাডভান্স। দেয়ার আর টু টাইপ অফ ফোকাস। একটাকে বলা হয় স্পটলাইট ফোকাস, একটাকে বলা হয় ফ্লাড লাইট ফোকাস। সো হোয়াট ইজ স্পটলাইট ফোকাস? স্পট মানে ধরো এই পেনের একটা স্পেসিফিক পয়েন্টের দিকে আমি তাকিয়ে আছি, এক দৃষ্টে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। বা তুমি যদি একটা স্টেডিয়ামের আকারে দেখো, স্টেডিয়াম, বিরাট বড় স্টেডিয়ামের মাঝখানে ধরো একদম তুমি বা আমি বা আমরা দুজনেই দাঁড়িয়ে আছি, পুরো স্টেডিয়ামটা ভর্তি, আর পুরো লাইট ওই মাঝখানটায় গিয়ে পড়লো, সেটাকে কি বলা হয়? স্পট লাইট। যেরকম অনেক ফ্ল্যাটে অনেক জায়গায় স্পট লাইট থাকে। এবার আসছি ফ্লাড লাইট। পুরো স্টেডিয়াম আলোতে আলোতে ভর্তি, মানে যেদিকে তাকাচ্ছ খালি আলো আলো আলো, দ্যাট ইজ কল্ড ফ্লাড লাইট। সো আমাদের যে কোনো বিষয়ে কনসেন্ট্রেশনের ফোকাসের ক্ষেত্রে সামটাইম উই রিকোয়ার স্পটলাইট, সামটাইম উই রিকোয়ার ফ্লাড লাইট। একজন প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, যখন বলটা আসে কি ফোকাস করে? স্পটলাইট ফোকাস। আর যখন সে বলটা খেলার আগে সে কি ফোকাস করে? ফ্লাড লাইট ফোকাস। ডান দিক দেখছে, বাঁ দিক দেখছে, তুমি দেখবে সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, যে কোনো প্লেয়ার এরকম দেখছে, মানে ফ্লাড লাইটের মতন কর্নার টু কর্নার পুরো দেখে নিল যে বলটা কি আসলে শর্ট পিচ, লং পিচ, কোথা দিকে কীভাবে আমি তুলবো, বোঝাতে পারছি? উইকেট কিপার মাথার উপর দিয়ে রাখাবো, প্লেয়াররা এটা ইউজ করে, ইভেন হকি প্লেয়াররা ইউজ করে, ইভেন ফুটবল প্লেয়াররা ইউজ করে, ইভেন যে কোনো পড়াশোনার ক্ষেত্রেও এটা সম্ভব। যেরকম তোমার ধরো পরীক্ষা এসে গেছে, পরীক্ষায় আসলে সবাই কি চায় যে পরীক্ষার ওই যে প্রশ্নটা আসবে সেইটাকে যদি আমি মুখস্থ করে নিতে পারি তাহলেই হবে, প্রবলেম সলভ। কিন্তু এটাকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কী হবে? আমি যখন পড়তে বসবো আমাকে 5 সেকেন্ড ইনহেল, 5 সেকেন্ড হোল্ড, 5 সেকেন্ড এক্সেল, 5 সেকেন্ড হোল্ড, এটাকে ইংলিশে বলা হয় বক্স ব্রিদিং। আমি যদি এটাকে ডায়াফ্রাগমেটিক ব্রিদিংও বলা যায়, মানে আমার ঠিক নাভির যে পোর্শন, মানে যেখানটায় আমাদের যে বেলি বাটন বলা হয়, মানে আমি যদি এভাবে ভাবি উল্টো একটা বেলুন আমার নাভিতে রাখা আছে, আর আমি নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ওই বেলুনটাকে কি করছি? ফোলাচ্ছি। তো আমি যদি এভাবে 5 সেকেন্ড ইনহেল করি, মানে ভেরি ফ্রেশ অক্সিজেন শরীরের মধ্যে নিই, এবং সেটা 5 সেকেন্ড হোল্ড করি, ওই হোল্ড করার সময় ভাবতে হবে বাড়িতে যেভাবে মা বা অনেক সময় কাজের দিদি বা অনেক সময় প্রয়োজনে আমরাও ঘরের মধ্যে ঝাড়ু মারি, সো ওই অক্সিজেনটা গিয়ে বডির সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কালেক্ট করে একটা পয়েন্টে নিয়ে আসছে। ওই 5 সেকেন্ড ধরে ওটা কালেক্ট হলো, অ্যান্ড দেন এক্সেল। যখন আমি এক্সেল করছি কি ফিল করব? আমার বডির জমে থাকা পুরো নেগেটিভ এনার্জিটাকে আমি এক্সেল করে দিচ্ছি। দেন হোল্ড ফর 5 সেকেন্ড, বিকজ তুমি আবার ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য ওয়েট করছো। তাহলে একটা সার্কিটের কতক্ষণ টাইম লাগছে? 20 সেকেন্ড। তাহলে 20 মাল্টিপ্লাই বাই 6, তার মানে 120 সেকেন্ড, মানে 2 মিনিটের একটা এক্সারসাইজ তোমাকে ইমিডিয়েটলি স্পটলাইট ফোকাস এনে দেবে। তুমি পড়তে বসেছো, তোমার খালি মনে হচ্ছে মোবাইলটা উল্টো করে দিই, ফ্লাইট করে দিই, সাইলেন্ট করে দিই, যেই বইটা খুললে তখনই মনে হচ্ছে আরে আমাকে ও কি বলেছে, অরুণা কি বলেছে, বরুণা কি বলেছে, কমল কি বলেছে, শ্যামল কি বলেছে, একটুখানি দেখে নি। মানে যে মোমেন্টে স্পট করলে সেই মোমেন্টে ও ফ্লাড লাইটের দিকে টানলো। নিজেকে কি বলতে হবে? নো মিন্স নো। আপনি কিন্তু লিখে রাখতে হবে। আমি কিন্তু আগে শুরুতেই একটা ফর্মুলা দিয়েছি, যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করি, সিক্রেট ফর্মুলা কি? MENTAL। ওটার মধ্যে কিন্তু সবগুলো উত্তর দেখো কোথাও না কোথাও কানেক্ট আছে। ইউ হ্যাভ টু লার্ন হোয়েন টু সে নো। নো মিন্স নো, মানে নিজের ক্ষেত্রেও না, মানে নিজেকে না বলা। এই ব্যাপারে যদি স্ট্রং থাকা যায় তাহলে অটোমেটিক্যালি স্পটলাইট ফোকাস হবে। আর এই বক্স ব্রিদিংটা করে যদি আমি পড়তে বসি, আমার কিন্তু ব্রেন, বডি, মাইন্ড কোঅর্ডিনেশন অনেক বেটার হয়ে যাবে। বডিতে যত ফ্রেশ অক্সিজেন থাকবে। অনেক বাচ্চার মধ্যে টেন্ডেন্সি দরজা আটকে পড়াশোনা করা, বাবা মা পাগল হয়ে যাচ্ছে, বাচ্চারা রেগে গেলেই গিয়ে দরজা আটকে দিচ্ছে। খেয়াল করে দেখো, দরজা আটকালে প্রবলেম সলভ হচ্ছে না, প্রবলেম 10x হয়ে যাচ্ছে। কেননা বাবা মাকে তুমি বন্ধ করছো, যে আনকন্ডিশনালি তোমায় সাপোর্ট করছে, আর তুমি কানেক্টেড হচ্ছে সব কিছু কন্ডিশনাল মানুষের সাথে, যারা স্বার্থের জন্য তোমার সাথে যোগাযোগ করছে। মেসেঞ্জারে কেউ কাউকে লিখছে তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না, তখন বাবা মার কথাগুলো তেতো লাগছে, তার কথাটা মিষ্টি লাগছে। এবার ওই যে চক্রব্যূহের মধ্যে পড়লো, ও দরজা বন্ধ করলো, কিন্তু মোবাইল বন্ধ করলো না, কিন্তু দরজা বন্ধ করলো, কিন্তু সে আরেক চক্রব্যূহের মধ্যে ঢুকলো। ভাবলো বাবা মাকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু নিজে যে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে সেই বোধটা যদি হারিয়ে ফেলে, তার জন্য কিন্তু বাবা মা দায়ী নয়, তার জন্য সেই বাচ্চাটাই কষ্ট পায়, তাই না? ডেফিনেটলি।
এবার আর একটা প্রশ্নে আসি। বেসিক্যালি আজকে না আমি আমার প্রশ্ন করছি না, মানুষের প্রশ্ন করছি। তো যাই হোক, জনগণের প্রশ্ন। এই জনগণের প্রশ্নটা এর মাঝখানে একটু জানিয়ে দিই। আমরা রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে একটি সেমিনার করেছিলাম সেলফ ডিসিপ্লিনের ওপর, যেখানে প্রায় 1000-এর ওপর মানুষ এসছিলেন। একদম হল প্যাকড আপ ছিল। আমি ছিলাম, মৃণালবাবু ছিলেন, আমরা সেমিনার করেছিলাম। সেখানে আমরা বহু প্রশ্ন নিয়েছিলাম এবং বলেছিলাম যে সব প্রশ্ন উত্তর না দিতে পারলে আমরা পডকাস্টের মধ্যে দিয়ে সেই আলোচনাগুলো করব। তো সেইভাবেই আমরা প্রশ্নগুলো সাজিয়েছি। আর রামকৃষ্ণ মিশনের ওই ইভেন্টটি এতটাই সফল হয় যে আমি এবং উনি আমরা উভয়ই ঠিক করেছি যে মানুষের জন্য, কারণ এগুলোতে কোনোটাই আমরা কোনো অর্থ নিই না, আপনাদের সুবিধার্থে বলে রাখি, মানুষের জন্য আমরা এই ধরনের যে সংস্থা রয়েছে, রামকৃষ্ণ মিশন বলুন বা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন বলুন, সেখানে আমরা এই সেমিনারগুলো চালাবো। এবং অলরেডি 8ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন গোল পার্কে এরকম একটি সেমিনার রয়েছে। আপনারা ওনার পেজ বা আমার ফেসবুক পেজে গেলেও সেই নোটিফিকেশানটা দেখতে পারবেন। এবং প্রয়োজনে যতদিন না অবধি 8ই ফেব্রুয়ারি হচ্ছে 2025, যারা 8ই ফেব্রুয়ারি 2025-এর পরে দেখছেন তারা হয়তো পরবর্তী ইভেন্টের আপডেট তাদেরকে দেখতে হবে। আমি এর রেজিস্ট্রেশন লিঙ্কটা কমেন্টে বা যারা ফেসবুকে দেখছেন তাদের জন্য টাইটেলে দিয়ে দেবো। তো যাই হোক, আমি যে প্রশ্নটায় আসছিলাম সেটা হচ্ছে যে অনেকেই কোনো কিছু শুরু করার আগে ভয় পাচ্ছে। এটা হয়তো ওই মধ্যবিত্তের স্বপ্নের মধ্যেও একটা লুকিয়ে থাকা প্রশ্ন। এবার এটা না আরও অনেকটা ডিপ। যেমন ধরুন, একটি প্রশ্ন সেদিনকে এসেছিল যে দাদা আমি মানে উনি অনুষ্ঠানের পরে বলছিলেন যে একজন ভদ্রমহিলা, যে আমি রান্না খুব ভালো করতে পারি। তা আমি ঠিক করেছি, এবং উনি সাউথ কলকাতাতে থাকেন, যে আমি ঠিক করেছিলাম যে একটা রান্না নিজে করব এবং সেটা বিভিন্ন যে ফুড ডেলিভারি অ্যাপ আছে সেখানে রেজিস্ট্রেশন করে আমি একটা নিজের ছোটোখাটো ঘরোয়া রেস্টুরেন্ট বা এখন যে ক্লাউড কিচেনের কনসেপশন এসছে সেটা করব। কিন্তু আমি করতে পারছি না, খালি আমার মনে হচ্ছে আমার যদি বিক্রি না হয়। তো এরকম বহু মানুষ রয়েছে। কেউ হয়তো ভাবছে একটা বইয়ের দোকান করব, করতে পারছি না যদি বিক্রি না হয়। কেউ হয়তো ভাবছে আমি গান শিখে আর্টিস্ট হব, গান নিয়ে পুরোটা ভরসা করতে পারছি না যদি ফেলিওর হয়। তাই শুরুর আগেই ফেলিওরের ভাবনায় কেউ কিছু শুরু করছে না। সেই জায়গাটাকে কি থট প্রসেস রাখা উচিত? আমি এরকম মানুষকে দেখেছি যে খুব ভালো পড়ায়, সে একটা বাড়ি বা একটা ঘর ভাড়া নিতে ইনফ্যাক্ট ভয় পাচ্ছে। সে প্রাইভেটে যথেষ্ট ভালো টিউশনই পায়, 40-50 জনকে পড়ায়। সে বুঝতে পারছে যে ঘরে পড়ালে হয়তো এক জায়গায় পড়ালে 200-250 জন হতো, কিন্তু সে এটা পড়াতে পারছে না এই ভয়ে যে ঘরটা ভাড়া নেবার পর যদি না স্টুডেন্ট হয়। তাহলে এই ফেলিওরের ভয়টা কি করে হ্যান্ডেল করব? এটা দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দিই, ডিফারেন্ট মানুষের পারসেপশন থেকে। এটা আমার মনে হয় মানুষের হয়তো কোনো না কোনোভাবে কাজে লাগতে পারে। ফার্স্ট অফ অল একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলি। যখন আমি বিভিন্ন অর্গানাইজেশনে যাই, কর্পোরেট অর্গানাইজেশনে, তখন এইভাবে আমি আইডিয়াটা শেয়ার করি। যেরকম আমার হাতে একটা কাগজ আছে, আমি যদি এভাবে লিখি আমার লাইফে যা যা প্রবলেম আছে আমি সেগুলোকে 1, 2, 3, 4 করে লিখে সেটাকে একটা সার্কেল করে তার মাঝখানে ঢুকিয়ে নেবো। মানে এভাবে যদি ভাবি এই কাগজটার মধ্যে আমি আমার যত রকম প্রবলেম, যত রকম সিচুয়েশন, যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা ঢুকিয়ে রাখলাম। এবার এইটা যদি আমার লাইফে সলিউশনে কনভার্ট হয়ে যায়, তাহলে আমার ফিউচারে আমি কি অ্যাচিভ করব। মানে আমার প্রবলেমটাকে ডিলিট করতে পারলে আমার ফিউচারটা কতটা কালারফুল হবে সেটার জন্য আমার মাইন্ডকে ফ্রেম করা। এবার এটা খুব টেকনিক্যাল জিনিস, এটার জন্য একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার সেলফ ডাউট আছে, আমার লাইফে যা যা চ্যালেঞ্জ। আমি একটা বড় স্বপ্ন দেখেছি, আমি কাগজের মধ্যে একটা কর্নারে বড় করে লিখলাম একটু ডিফারেন্ট কালার, পছন্দের কালার। সে ফর এক্সাম্পল একজন মা বা একজন মেয়ে বা একটি মানুষ, তার পছন্দের কালার ব্লু, তাহলে ব্লু কালারের পেন দিয়ে একটা বড় সাদা কাগজের মধ্যে সেই গোলটাকে লিখছে। তার একটা ড্রিম কার কেনার ইচ্ছা, বা একটা ড্রিম রিং কেনার ইচ্ছা, বা ড্রিম একটা পেন কেনার ইচ্ছা, এনিথিং which is very exclusive, এবং সে জানে আজকের ডেটে তার ক্যাপাসিটি নেই, সেইটাকে সে পিকচারাইজ করুক বা ভিজুয়ালাইজ করুক। ইটস আ পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন, রাইট? আমরা জানি না আজকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কতটা কথা বলবো, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং টপিক। এবার
আমি একটা সার্কেল আঁকছি তার ঠিক অনেকটা নিচে, যেখানে আমি আমার লাইফের আজকের ডেটে যা যা প্রবলেম চ্যালেঞ্জ আছে সবগুলো ওর মধ্যে লিখছি, এবং সার্কেলটা এমনভাবে আঁকছি যেন ওর মধ্যে প্রবলেম লিখলেই ওটা ডিলিট হয়ে যাবে। ভাবছি ভিজুয়ালাইজ করা, এবং ওটা লেখার পর ওই যে ফিউচারে আমি যেটা হতে চাই সেখান থেকে একটা স্ট্রেট লাইন টানছি, এবং স্ট্রেট লাইন টানার পর এইভাবে মনে মনে ভাবছি যে এই প্রবলেমগুলো ওভারকাম করলেই আমার ওই জায়গাটা অ্যাচিভ হবে। আর আমি যেদিন ওটা অ্যাচিভ করব, সবথেকে বেশি খুশি কিন্তু আমার সাথে আমার মা বা আমার বাবা বা আমার যে মানুষগুলো আমাকে কখনো নেগলেক্ট করেছে তারাও হয়তো মনে মনে অ্যাপ্রিসিয়েট করবে, বা আমি নিজের কাছে নিজেকে তো ভ্যালু খুঁজে পাবো, যেরকম ভদ্রমহিলার কথা বললেন যে সাহস পাচ্ছে না। তো এটা একটা উত্তর, যেটাকে ভিজুয়ালাইজ করা, পিকচারাইজ অ্যান্ড ভিজুয়ালাইজ, পিকচারাইজ অ্যান্ড ভিজুয়ালাইজ। এখানে 3V ফর্মুলার কথা মনে পড়ে গেল। অর্থাৎ আমি ওই মুহূর্তে সফল হলে আমি নিজেকে কিরকম দেখতে চাই সেটা নিজের মনে নিজে ভিজুয়ালাইজ করা। এটা খুব সুন্দর একটা গল্প আছে। ফ্রান্সের এক বিখ্যাত যোদ্ধা ছিল, তার নাম চার্লস ডিগল, এবং তার নামে ফ্রান্সের এয়ারপোর্ট চার্লস ডিগল এয়ারপোর্ট। সেটা তার সম্পর্কে শোনা গেছে এরকম, আমি অনেক কথা তো অনেক গল্প অনেক জায়গা থেকে শোনা যায়, রিয়েলিটিতে হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু গল্পটা অনেকটা এরকম। তিনি সিগার খেতেন, সিগার মানে মোটা মোটা চুরুট যেটাকে বলা হয়, এবং চেইন স্মোকার ছিলেন। কোনো একদিন তিনি ডিসিশন নিলেন যে আমি এটা খাওয়া বন্ধ করব, এবং তিনি স্পেসিফিক ডেট থেকে যখন ওটা অফ করে দিলেন, সারা দেশের মধ্যে আলোচনা শুরু হলো কি এরকম সিক্রেট টেকনিক উনি অ্যাপ্লাই করলেন। ওই অ্যাপ্লিকেশনের জন্য একটা রাজ্য সবার মতন হচ্ছিল, এবং সবার একটাই প্রশ্ন, মহারাজ আপনি কি চাইবেন না এটার উত্তর দিতে? মহারাজ হাসতে হাসতে বলল, ডেফিনেটলি উত্তর দিতে চাইব, ইটস ভেরি ইজি। বলে উনি বললেন, ইটস এ ম্যাজিক অফ 3V। তখন সবাই ভাবলো যে 3V মানে কি? তো উনি বললেন, ভিজুয়ালাইজ, ভার্বালাইজ অ্যান্ড ভাইটালাইজ। বললো মানে? বললো আমি প্রথমেই ভিজুয়ালাইজ করছিলাম মনের চোখে, আমি ওটা ছেড়ে দিলে আমি নিজে কীরকম দেখতে লাগবো। দেন ভার্বালাইজ, আমি লোককে বলা আরম্ভ করলাম, যত বেশি বলছি আমি নিজের কাছে নিজে কি হয়ে যাচ্ছি, অ্যাকাউন্টেবল, মানে নিজের ঘাড় নিজে চেপে ধরা। অ্যান্ড দেন ভাইটালাইজ, ভাইটালাইজ মানে অনুভব করা, আমাকে সিগারেট ছাড়া দেখতে কীরকম লাগবে, লোকের কাছে আমার অ্যাকসেপ্টেন্স কীরকম হবে। এটা আমি মনের চোখে সবসময় ভিজুয়ালাইজ করতে থাকলাম, মানে আমার নিউরো ট্রান্সমিটারের মধ্যে রিপ্রোগ্রাম করে দিলাম যে আমি আজকে সিগারেট খাইনি, আমি সিগারেট খেতামই না, মানে ওই পুরোনো ফাইলটাকে ডিলিট করা। আর এটার আরেকটা টেকনিক্যাল বুদ্ধি, একটা জিনিসের আমি 3-4 রকম ব্যাখ্যা দিই, কেননা এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগে। এটা সায়েন্টিফিক্যালি একটা ফর্মুলা আছে, E × R = OC, মানে E রিপ্রেজেন্ট তোমার ইভেন্ট, মাল্টিপ্লাই বাই R মিনস রেসপন্স, ইজ ইকুয়াল টু আউটকাম মানে রেজাল্ট। ইভেন্টের ওপর তোমার আমার কোনো কন্ট্রোল নেই, আমরা কন্ট্রোল করতে পারি না, বাট আমরা কিন্তু রেসপন্সটাকে কন্ট্রোল করতে পারি। তোমার আমার রাস্তা দিয়ে বেরোনোর পর রাস্তায় যে বিভিন্ন ধরনের গাড়ি ড্রাইভিং অবস্থায় আসে, অনেক সময় গাড়ি খুব ক্লোজ চলে আসে, আমি কাঁচ নামিয়ে তার সাথে অশান্তি করব না, সেই ড্রাইভারটাকে ইগনোর করে গাড়িটা স্লো করে নিজেকে পিছিয়ে নিজের মতন করে যাব, সেই বোধটা কিন্তু আমার আছে। আমি রাস্তায় বেরিয়ে সব ড্রাইভারকে মানুষ করার জন্য গাড়ি চালাচ্ছি না, আমি পৃথিবীতে এসেছি এই কারণে নয় যে সবাইকে স্যাটিসফাইড করব তারপরে আমি স্যাটিসফাইড হব, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। তার মানে আমার ড্রিমটাকে অ্যাচিভ করতে গেলে আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে আমার রেসপন্স যেন সবসময় সিচুয়েশনাল হয়, আমি যেন কোনো সময় নিজেকে উইক মেন্টালিটিতে না নিয়ে যাই। যেরকম এই বইটাতে তুমি নিশ্চয়ই সেই মনে আছে, আগের দিন আমরা বলছিলাম, সবাই দেখেছিল, এই বইটাতে একটা দারুণ এক্সাম্পল দেওয়া আছে, 5 - 5 উত্তর কি হবে? 0। 5 / 5 1, 5 + 5 10, and 5 × 5 25। সো একটা 5কে যদি এভাবে দেখি, দ্যাট ইজ উই, মানে আমি বা আমরা। আরেকটা 5কে দেখি সিচুয়েশন, আর মাঝখানটা হচ্ছে ইয়োর রেসপন্স। সো তুমি যদি মাল্টিপ্লাই মোডে থাকো, যখন সারা পৃথিবী নেগেটিভ কিন্তু তোমার মধ্যে সেই মাল্টিপ্লাই মোডে আছো। করোনার সময় একটা কথা খুব ফেমাস হয়েছিল, কেউ এটাকে ভালোভাবে নিয়েছে, কেউ এটাকে পজিটিভভাবে নিয়েছে, নেগেটিভভাবে নিয়েছে। ব্যাপারটা কি? আগার বাহার নেই যা সকতো আন্দর তো রহ সকতে হো, মানে যদি বাইরে না যেতে পারো ভেতরে তো থাকতে পারো, কথাটা দুরকম মানে। একটা ফিজিক্যাল মেটেরিয়াল মানে বাইরে যেতে পারছো না, বাড়ির মধ্যে থাকো। আরেকটা হচ্ছে এখানে বাড়ি মানে কি নিজের মধ্যে নিজে যাওয়া, মানে বাইরে তুমি বেরোতে পারছো না কিন্তু নিজের ভেতরে তো যেতে পারো, মানে বাড়িতে বসে 10টা বইয়ের পাতা তো উল্টাতে পারো, তাতে তো নিজের মনের ভেতরে তোমার গ্রোথ হচ্ছে। সেই জন্য বলা হয় মন খারাপ বই পড়ো, মন ভালো বই পড়ো, মন খুব খুশি বই পড়ো, মন খুব খারাপ বই পড়ো।
করার ইচ্ছে হচ্ছে বই পড়ো, আনন্দে লাফাতে ইচ্ছে হচ্ছে বই পড়ো। মানে বই এমন একটা জিনিস যেটা তোমার ভেতরটাকে নতুন করে একটা জুতো পালিশের মতন ফ্লেভার দেয়, যেটা তোমার ভেতর থেকে তোমাকে খোঁজার ক্ষেত্রে কাজ দেয়। সেই জন্যই কিন্তু বইটার নাম আমি বুদ্ধি খাটিয়ে সবার আলোচনা করে নামটা এটাই রেখেছিলাম, যে বোঝে সে খোঁজে। নট অনলি দ্যাট, তুমি যে 8 ফেব্রুয়ারির প্রোগ্রামটা বলছিলে সেখানের সাবজেক্টটাও কিন্তু খুব ইউনিক। আমার কাছে অলরেডি অনেক কোয়ারিজ এসছে, তোমার কাছেও আসছে। সাবজেক্ট কী রাখা হয়েছে? 3D মুভি যেরকম হয় সেরকম 3D মানে কি? আমরা সবাই হয়তো এটা মেনে নেব, ডেস্টিনেশন আমরা যেখানে রিচ করতে চাই, যে লাইফে 1 সেকেন্ডে এইভাবে চেঞ্জ করা যায় না, একদমই তাই। কিন্তু ডিসিশন অ্যান্ড ডাইরেকশন 1 সেকেন্ডে চেঞ্জ করা যায়। তুমি আর আমি এখান থেকে বেরিয়ে ডিসিশন নিয়েছিলাম ডেস্টিনেশন সামথিং ডিফারেন্ট, বেরিয়েই ডিসিশন নিলাম যে না চলুন আমরা একটু খেতে যাও, রাইট? আগে খেয়ে নিই, তারপরে আমরা ডিসাইড করব ডেস্টিনেশনে কোথায় যাব। যে জন্য বলা হয় ডিসিশন অ্যান্ড ডাইরেকশন তুমি এই মোমেন্টে চেঞ্জ করতে পারো। ডেস্টিনেশন হয়তো আজকে হবে না, কারণ মনে হচ্ছে আজকে রাত্রিবেলা নেটফ্লিক্সের ওই সিরিজটাকে শেষ করতেই হবে, ভাইরাস 3 দিন বাদে পরীক্ষা। আমি ভাবছি হয়তো এই নেটফ্লিক্সের এই সিরিজটা শেষ করলে আমার সিরিজটা আর দেখার মাথায় ভূত থাকবে না, আমি পড়বো। হঠাৎ করে মন কি বললো, সেই মেন্টাল, MENTAL, রাইট? মেন্টালের এন যে ওয়ার্ডটা, নো, দিস ইজ নট দ্য রাইট টাইম টু ওয়াচ নেটফ্লিক্স, বিকজ একটা নেটফ্লিক্স শেষ হবে আরেকটা নেটফ্লিক্স ঢুকে যাবে। বিকজ এই ধরনের যে অ্যাডিকশন, সেখান থেকে বেরোনো কিন্তু এভাবে যায় না, স্টপ বাটনটা টিপতে হবে। যেগুলো বলছেন সেগুলো তো বহু মানুষ অ্যাকসেপ্ট করে। আমি একটা প্রশ্ন তাদেরই অ্যাড অন করবো, যে অনেকে ভাবে যে সমস্ত কিছুই ঠিক থাকবে, মানে এই যে আপনি যে উপায়গুলো বলছেন সেগুলো শুরু হবে এবং ওই হয় না বাঙালিকে কালে পেয়েছে, বা সবাইকে, গোটা পৃথিবীর মানুষকে কালে পেয়েছে, আগামী কাল থেকে হবে। বা অনেকে ভাবে যে আমার যদি সিচুয়েশন ঠিক থাকতো তাহলে আমিও এইগুলো রুটিন মেনে এইভাবে ভাবতে পারতাম। কিন্তু বহু মানুষের, মানে সেটা সংখ্যায় কম হলেও অনেক মানুষের বক্তব্য যে আমার তো সিচুয়েশন খুব ডিফিকাল্ট, তাহলে আমি ডিফিকাল্ট সিচুয়েশনে কেন বা কীভাবে এগুলো করব। মানে আমার খুব মন খারাপ, আমি ভালো থাকার কথা কিভাবে ভাববো? আপনি জানেন না আমার বাড়ির সিচুয়েশন কি, আমার জায়গা থেকে আপনি এটা করতে পারতেন না। সবাই ভাবে পৃথিবীর সবথেকে খারাপ সিচুয়েশনে আমিই আছি। এই ডিফিকাল্ট টাইমেও বা এই পারফেক্ট জিনিসগুলো ভাববে কি করে তারা? প্রথম কথা, সেই ঘুরে ফিরে MENTALটাকে ভালো করে দেখলে এর মধ্যে উত্তর লুকানো আছে। কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনে ভালো ভাবতে গেলে আগে নিজেকে এভাবে ভাবতে হবে, আমি যে চ্যালেঞ্জে আছি এর থেকেও বড় চ্যালেঞ্জে অনেক মানুষ আছে, রাইট? আমি জানি না এরকম কতজন টিচার আছেন, আমি দেখেছি আমার সামনে, যে বাড়িতে 3টে মাত্র ছাগল, তার দুধ বিক্রি করে পড়াশোনা করছিল এইভাবে যে মাধ্যমিকটা পাশ করে কোনো না কোনো দোকানে কাজ করব। কিন্তু সেই দুধ বিক্রি করতে গিয়ে আজকে সে কিন্তু কলেজের প্রফেসর। আমি কুচবিহার কলেজে যখন গিয়ে বলছি, সেই স্যার উঠে দাঁড়িয়ে বলল, মৃণাল, তোমার নিউজ পেপার দেওয়া আর তোমার গলায় জুতোর মালার গল্প শুনে আমি কাঁদছিলাম, খালি রিলেট করছিলাম যে আমি ভাবতাম আমি ছাগলের দুধ বিক্রি করে খালি পড়াশোনা কমপ্লিট করতে চেয়েছিলাম, সেখান থেকে আজকে আমি PhD করে ডক্টরেট করে আজকে বাচ্চাদেরকে পড়াই। তোমার যুদ্ধটাও কিন্তু একদম ইউনিক। সো কারোর যুদ্ধের সাথে কারোর যুদ্ধ কিন্তু ম্যাচ করে না, কিন্তু বিশ্বাসটা থাকা দরকার। একজন প্রফেসর উঠে দাঁড়িয়ে বলেছিল যে আমার বাবা বলে দিয়েছিল যে তোমার পড়াশোনা শেষ হওয়ার পরই তোমার কাজ রোজগার করা, কেননা তোমার ভাইদের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি কিন্তু ওই দায়িত্বটা নিতে পারবো না। আর সেই দিন আমি ডিসাইড করেছিলাম আমি খুব তাড়াতাড়ি এমন কিছু পড়াশোনা করব যেটা থেকে চাকরি হয়। যখন বাবা মৃত্যুশয্যায়, বাবা কানে কানে বলেছিল যে যাই করার তাই কর, ডক্টর হোস, এই কষ্টটা কতটা হয় সেটা সন্তানই বোঝে। বাট লং স্টোরি শর্ট, তিনি বললেন আমার ডক্টর হওয়া হয়নি বিকজ আমি সায়েন্স নিয়ে পড়িনি, বাট আজকের ডেটে আমি ডক্টরেট, আজকে বাবার নামে আমি একটা স্কুল চালাই লোকাল এরিয়াতে, সেটা ফ্রিতে থাকে। তার মানে অনেক সময় তুমি যেভাবে ভাববে, আমি যেভাবে ভাববো, সেটা ম্যাচ করবে না, কিন্তু প্রত্যেকের চ্যালেঞ্জের মধ্যে থেকে কিন্তু সলিউশন আছে। ওই যে একটা খুব সুন্দর গল্প আছে না, একজন প্রফেসর প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছে প্রত্যেকের প্রবলেম এখানে লিখে দাও, এবং প্রবলেম লিখে দেওয়ার পর বলছে ধরো তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে তুমি কি করবে? সবাই খুব খুশি। এবার বলল ধরো অলমাইটি তোমাকে একটা ম্যাজিক দিচ্ছে, একটা সিচুয়েশন দিচ্ছে, চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করেছে। এবার প্রফেসর ওই কন্টেনারটা নিয়ে সবার হাতের সামনে ধরেছে যে যে কাগজটা পাচ্ছে তুলে নাও। মানে তারা কিন্তু জানে না কি কাগজ তুলছে, তারা তো কাগজ দিয়ে দিয়েছে, তারা ভাবছে অন্য কোনো কাগজ তুলবে। তোলার পর দেখছে একজনের প্রবলেম অন্যজনের কাছে গেছে।
চোখ খুলে যখন বলছে ধরো এই প্রবলেমটা তোমাকে যদি দেওয়া হয়, তোমার প্রবলেমটা নিয়ে নেওয়া হলো, এই প্রবলেমটা নেবে, অন্য ব্যাপারে এটা নেবো না। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সে লিখেছিল আমার কাছে টাকা নেই, তার কাছে গিয়ে জুটলো তোমার কাছে দুটো পা নেই, তো বলছে আমার এর থেকে ভালো আমার টাকা নেইটা ঠিক আছে, আমার পা নেইটা দরকার নেই। তার মানে প্রত্যেকের প্রবলেম প্রত্যেকের জায়গায় কিন্তু ইউনিক, কিন্তু আমরা অনেক সময় নিজেদের প্রবলেমটাকে এতটা হাইলাইট করি যে ওই প্রবলেম থেকে বেরোনোর জায়গায় আমি প্রবলেমের মধ্যে ডুবে যাই, যে কারণে বলা হয় when you inside the problem, inside the challenge, you never find the answer, you have to গো ব্যাক। মানে খুব সুন্দর একটা এক্সাম্পল আমার এক টিচার একবার দিয়েছিলেন, যে খুব বড় হোর্ডিংয়ের সামনে তুমি যখন ধরো বিরাট বড় কোনো ফিল্ম আর্টিস্ট বা কোনো প্লেয়ারের ছবি, মানে 20 ফুট বাই 20 ফুট একটা হোর্ডিং, যেটা হয়তো অনেক ওপরে লাগবে, 10 তলা বাড়ির ওপরে বা রাস্তা দিয়ে মা ব্রিজ দিয়ে যাচ্ছ, দূরের থেকে দেখছো, ওই হোর্ডিংটা নিচে নামানো আছে, আর তুমি ছবিটার একদম কাছ থেকে সেই মানুষটার মাথাটাই হয়তো 20 ফুট একটা বড় মাথা, সেটাকে তুমি এত ক্লোজ থেকে দেখছো, তোমার কাছে ওটা কি মনে হবে? মিনিংলেস, বুঝতেই পারবে না। তো ওই ছবিটা বুঝতে গেলে একটু দূর থেকে দেখতে হয়। মানে কোনো প্রবলেমের ভেতরে থেকে ওর মধ্যে সলিউশন খোঁজা যায় না। এই জন্য এটাকে ফর্মুলায় বলা হয় এনএলপির একটা পার্ট, ফার্স্ট পার্সন ভিউ টু থার্ড পার্সন ভিউ। মানে আমার জায়গায় যদি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন, তিনিও কি এইভাবে ভাবতেন? সো আমি যদি এভাবে জিনিসটাকে দেখি যে নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে চ্যালেঞ্জ ফেস করে যে যুদ্ধটা মনের চোখে লড়েছিলেন, সেই যুদ্ধের 1% এক্সপিরিয়েন্স যদি আমার মধ্যে থাকে, তাহলে আমিও কিছু করতে পারি। একটা মানুষ সে খালি বলছে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। একটা মানুষ বলছে আমাকে কিছু টাকা দাও, আমি সারা ভারতের কথা পৃথিবীতে ছড়িয়ে দেবো। বিবেকানন্দর কথা কি ছিল? ওনার কাছে কিছুই তো ছিল না, কিন্তু মনের বিশ্বাস ছিল, এবং সবসময় তিনি ভাবতেন তিনি ভালো কাজের জন্য করছেন, একটা আননোন মানুষ এসে অবশ্যই হেল্প করবে। আমি আমার নিজের জীবন দিয়ে আমার ক্ষেত্রেও দেখেছি। তুমি দেখবে যে কথায় বলে কোথা থেকে হেল্প আসে কেউ জানে না। when you help selflessly to other, universe will help you endlessly. So তোমাকে দিতে হবে। ওই যে শুরুতে বললাম যে তুমি একদিনের খুশি চাইছো না লাইফ টাইম খুশি চাইছো, তোমার দেওয়ার মানসিকতা থাকা দরকার। আজকে দেখো তুমি আমাকে বললে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। ইভিন আমরা যখন আজকে আসছিলাম, কত মানুষ কত প্রশ্ন দিচ্ছিলেন, এবং তাদের বিরাট আশা আমরাই নাকি সেই সলিউশনগুলো দেবো। এটা কিন্তু আমাদের উপরে বিশ্বাস না, তাদের নিজের উপরে বিশ্বাস থেকে কিন্তু আমাদের উপরে বিশ্বাস তৈরি হচ্ছে। সেই জন্যই সেই বিবেকানন্দর ভাষায় বলেন না, যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে ভগবানকে কোথায় বিশ্বাস করবে। তো আত্মবিশ্বাসটা আসে যখন তুমি সেলফ রেসপেক্ট স্টার্ট করো। সেলফ মানে নিজের ভেতরের তুমি, আর নিজের ভেতরের তুমিতে যখনই কোনো প্রবলেম বা সিচুয়েশন হবে, তুমি আমার ফর্মুলা আমি যেভাবে করে, বা আমার 1-to-1 যখন কেউ চেম্বারে আসে বা বড় বড় ওয়ার্কশপে আমি বলি যে তুমি সিচুয়েশন থেকে ডিট্যাচ হয়ে দ্রোন ক্যামেরার মতনভাবে দেখো। আজকেই দুটো কলেজের স্টুডেন্ট আমাকে পার্সোনালি কিছু ফিস করে প্রবলেম বললো। আমি বললাম ঠিক আছে উত্তর দেবো, বাট তোকে কিন্তু একটাই কথা দিতে হবে, অনেস্টি। বলে হ্যাঁ স্যার বলবো। আমি বললাম তুই ক্যামেরা দিয়ে তোর লাস্ট 10 দিনকে দেখ, যেন দ্রোন ক্যামেরাতে তুই দিয়ে বসে আছিস, তুই দেখছিস না, তুই একদম থার্ড পার্সন হয়ে তোকে দেখছিস। এবার তুই অনেস্টলি বলতো তুই ডিসিপ্লিন ইনডিসিপ্লিন। মাথা চুলকে বললো স্যার ইনডিসিপ্লিন, আস্তে করে। হ্যালো ওকে, এবার বল তুই টাইম ইনভেস্ট করছিস না ওয়েস্ট করছিস? আমিও ফিস করে বললাম স্যার পুরো ওয়েস্ট করছি, বাবা মা ভাবছে আমি বাইরে ঝড় তুলছি, কিন্তু দরজা বন্ধ করে আমি অন্যদিকে যে হারিয়ে যাচ্ছি আমি সেটা বুঝতে পারছি। বম্বে থেকে একজনের ফোন, আমার ছেলেকে একটু হেল্প করবেন। ছেলে বিরাট বড় মানুষ, সত্যি মানুষ, নামটা ইম্পর্টেন্ট নয়। কি ব্যাপার? বলে আমি যখন ঘুমিয়ে পড়ি সারা রাত সে জেগে থাকে। সে 10টা থেকে তার দিন শুরু হয়, রাত 10টা থেকে তার দিন শেষ হয় সকাল 8টায়, এবং ওই 8টার সময় শোয়, আবার পরের দিন রাত 8টায় ওঠে। আমি এই মানুষকে কি করে মানুষ করব? সে কিন্তু খুব মহান মানুষ, কিন্তু আজকে মহান থেকে সে আস্তে আস্তে তার গ্রাফটা ডিটোরিয়েট করছে। তার এমন বন্ধুদের সাথে তার সম্পর্ক, তারা ওইভাবে দিনটা শুরু করে, মানে তাদের দিনটা রাত, রাতটা দিন। মানে একটা প্যাঁচাকে যদি দিনের বেলা তুমি জাগিয়ে দাও, তার কাছে কিন্তু প্যাঁচাটার কাছে পৃথিবীটা অন্ধকার, তাই না? প্যাঁচাটার কাছে দিনটা অন্ধকার, বিকজ তার যে চোখের যে কম্বিনেশন, রড কোষ কোন কোষ, সে দিনের বেলা কিছুই দেখতে পায় না। উইথ অল ডিউ রেসপেক্ট, আজকের জেনারেশনের অনেক ছেলে মেয়ে ওই রকম, যে পাখিটা রাত্রিবেলা দেখে তাকে দিনে তুমি চোখ খুলে বলছো এই দেখো। বোঝাতে পারছি? মানে যেটা তোমার ব্রহ্ম মুহূর্ত। আজকে যদি ইন্ডিয়ান আর্মিকে দেখো, আজকে যদি রয়্যাল এয়ারফোর্সকে দেখো, তারাও তো নিয়ম করতে পারতো, সারা রাত ধরে প্র্যাকটিস করো, ভোরবেলা থেকে ঘুমাও, কিন্তু তারা একটা রুটিন মেনটেন করে। তারা পৃথিবীতে যত রকম যুদ্ধ করে, তুমি নেভি সিলদের দেখো বা মার্কোস দেখো। তুমি রিসেন্টলি দেখো একটা ঘটনা, আমার এক স্টুডেন্ট আছে, সে মার্কোস টিমে আছে, তার কাজ হচ্ছে প্যারাট্রুপের মতন জাম্প করে,
জাহাজের মধ্যে যায়, সেখানে পাইরেটস থাকে, তাদেরকে শেষ করে সেই মানুষদের সেভ করে। রিসেন্ট একটা অপারেশন হয়েছিল, এটা কোথায় হয়েছিল আমি তো বলতে পারবো না, যেহেতু আমার সাথে অনেক সময় ডিফেন্সেরও কাজ হয়। সো রিসেন্ট অপারেশনে সেই রকম মার্কোসদের কাছে খবর আছে, বি প্রিপেয়ার ইউর সেলফ, নাও ইটস টাইম টু স্যাক্রিফাইস ইউর লাইফ, মানে মেন্টালি প্রিপেয়ার, এনিথিং ক্যান হ্যাপেন। এবং সেখানে একটা ইন্ডিয়ান জাহাজ একটা ওই সোমালিয়া থেকে একটা অ্যাটাক হয়, এবং তারা গিয়ে উইদিন 10 আওয়ার্স ধরে অপারেশন চালিয়ে প্রত্যেককে সেভ করে এবং কারোর কোনো ক্ষতি হয় না। মানে কী ধরনের মেন্টাল ফ্রেম তাদের রাখতে হয় ওই মোমেন্টে, একদিকে শান্ত, আরেকদিকে স্নাইপার শুটারের মতন তাদের মনটাকে শান্ত রাখতে এবং ফোকাসও রাখতে হয়, কনসেন্ট্রেশন রাখতে হয়। ফার্স্ট আগে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি সত্যি কি আমার লাইফে আমার বেটার ভার্সন তৈরি করতে চাই? যদি চাই তাহলে অতীতকে বেশি এরমভাবে টানবো না, অতীতের এক্সপিরিয়েন্সটাকে রাখবো অ্যাজ এ আমার এক্সপিরিয়েন্সটাকে লার্নিং হিসেবে রাখবো। আর ওই জন্য আমি বারবার একটাই কথা বলবো যে এই বইটার মধ্যে এমন কিছু ম্যাজিক আইডিয়াস আছে। আমি তোমাকেও বলবো, অনেকে বইটা কিনতে চেয়েছে, হয়তো তোমাকেও বলেছে, সো বইটারও একটা লিঙ্ক তুমি দিয়ে দিও, যারা এই বইটি নিতে চান তারা পাবেন। বুক ফেয়ারে তো পাবেনই, তাই তো? আর আমাদের 8 ফেব্রুয়ারির মজাটা দেখবেন কিন্তু 3Dর ম্যাজিক। 3D মানে ডিসিশন, ডাইরেকশন অ্যান্ড ডেস্টিনেশন। আর কি প্রশ্ন আছে তোমার? না, আপনি যেগুলো বলছেন অসাধারণ, কিন্তু এখানেও আবার একটা মানুষের প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই বলেছে যে যখন আপনাদের ভিডিও দেখছি, যখন আপনাদের সেশনে আছি, তখন অসাধারণ লাগছে। সমস্যাটা হয়ে যাচ্ছে ঠিক তার পরের দিন বা কয়েক ঘন্টা বাদে। অর্থাৎ মোটিভেশনাল যে কোনো কিছু দেখার সময় নিজেকেও খুব মোটিভেটেড মনে হয়, এবং মনে হয় যে আমি কাল সকালটা অন্যভাবেই শুরু করব, কিন্তু আফটার আ সার্টেন টাইম দেখা যাচ্ছে যে সেই গতানুগতিক ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মোটিভেশনাল ভিডিও দেখে যে স্পার্কটা আমার মধ্যে জন্মাচ্ছে, যে উত্তেজনা উদ্দীপনাটা আমার মধ্যে থাকছে, সেটা আমার নিজের মধ্যে সাস্টেন করার উপায়টা কি আছে? ওকে, সো একটা খুব সুন্দর টেস্ট নেওয়া হোক। যাদের কাছে খাতা পেন আছে তারা খাতা পেনে করবে, আর না হলে পরে আবার চালিয়ে এটা কাগজে লিখবে, মানে সেলফ টেস্ট আর কি। বাকিটা স্ক্রিনেও তারা দেখতে পাচ্ছে এখন। ইন্ট্রোস্পেকশন ফার্স্ট হচ্ছে মোটিভেশন, প্যারালালি ডিসিপ্লিন, লাইফস্টাইল। মোটিভেশন তখনই সাস্টেন করবে যখন আমার লাইফস্টাইল ডিসিপ্লিন হবে। মোটিভেশন কিছুতেই সাস্টেন করতে পারে না যদি না আমার লাইফস্টাইল ডিসিপ্লিন হয়। একটি ছেলে কন্টিনিউয়াস পা নাড়াচ্ছে, আমি যখন জিজ্ঞেস করলাম যে এভাবে তুমি যদি ভাবো একটা বটল, কাঁচের বটলের মধ্যে জল আছে অর্ধেকটা, তুমি যদি বটলটা নড়াও তাহলে জলটাও নড়বে। বলে হ্যাঁ। আমি বললাম এই জলটা নড়বে না কিন্তু বোতলটা নড়বে, এটা হবে? বলছে না। আমি বললাম ঠিক সেরকমভাবে বডি যেভাবে মুভ হচ্ছে মাইন্ডও সেভাবে মুভ হচ্ছে, মানে বডি আনস্টেবল, মাইন্ড আনস্টেবল। তো ফার্স্ট আগে আমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি মোটিভেটেড হচ্ছি কিন্তু ধরে রাখতে পারছি না। বিকজ এইখানে সেকেন্ড প্রশ্নটা আছে, ওই মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে আমি কোনটায় যাব? আমি মোটিভেটেড হচ্ছি বাট আমি ডিসিপ্লিন নই, তাহলে মোটিভেশন সাস্টেন করবে না। সেকেন্ড পয়েন্ট, কনসিস্টেন্সি, ইন্টেন্সিটি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? মোটিভেশনাল ভিডিও দেখলাম, ইন্টেন্সিটি সুপার হাই, পরের দিন সকালবেলা উঠে আমি মাঠে যাচ্ছি। কেন? মৃণাল চক্রবর্তীর মতন কথা শুনে আমি মোটিভেটেড, আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। 2 দিন বাদে গায়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, আজকে না থাক কালকে, আজকে না থাক কালকে। তার মানে কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট ইন্টেন্সিটির থেকে। তোমার ইন্টেন্সিটি অ্যাভারেজ থাকুক কিন্তু কনসিস্টেন্সি রাখা দরকার। 99% পিপল মোটিভেটেড, হাই ইন্টেন্সিটি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারছে না। তার মানে এটা থেকে আমরা কি শিখতে পাচ্ছি? যে যদি আমি ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে যাই, যদি আমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারি, তাহলে অটোমেটিক্যালি রেজাল্ট আসতে পারে। ব্যাপারটাকে যদি এভাবে দেখি, তোমার কাছে একটা ব্লেড আছে, তোমার কাছে একটা ছুরি আছে, তোমার কাছে একটা কুড়ুল আছে, আর তোমার কাছে একটা বিরাট বড় বর্ষা আছে। এই সবগুলো আমি একজন যোদ্ধা। আগেকার দিনের যখন মানুষের কাছে এইগুলো দিয়েই মানুষ খাবার সন্ধান করত, সেই সময় মানুষ কিন্তু জানতো যে সবগুলো অস্ত্র একদিনে লাগবে না, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা যন্ত্রকে কিন্তু প্রত্যেক দিন তারা ধার দিত। তার কারণ কোন সময় কোন অস্ত্র কীভাবে ইউজ করতে হবে আমরা জানি না। আমরা যদি আমাদের যে বেসিক স্কিল সেটার উপরে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু আমাদের ব্রেন, আমাদের বডি আমাদেরকে সাস্টেন করবে না। সিজিএল পরীক্ষা দেবো, আমি পরীক্ষার 3 দিন আগে রিয়ালাইজ করলাম আমাকে সিরিয়াস হতে হবে। ইটস টু লেট টু রিয়ালাইজ। একজন
প্রথম বছর পরীক্ষা দিয়েছে মেডিকেলের, সে চান্স পায়নি। দ্বিতীয় বছর আরও ভালো করে পড়াশোনা করব, প্রথম 3 মাস সুপারসনিক জেটের মতন ফুল পিক আপে গাড়ি চালালো, কিন্তু ধরে রাখতে পারলো না। আজকে সকালবেলা আমি যখন ওয়ার্কআউট করি, আমার যে ট্রেনার ছিল শুভম, সে আমাকে বললো, মৃণালদা সব হয়ে গেছে তো? আমি বললাম হ্যাঁ। বলে এবার তোমাকে একটা স্পেশাল ট্রেনিং দেবো, তোমার মোটিভেশন তোমাকেই দেবো, দেখি তো তুমি কীভাবে ধরতে পারো। এবার আমি চাপ খেয়ে গেছি, তার কারণ অ্যাজ এ মেন্টাল টাফনেস কোচ আমার টেস্ট ও নেবে। আমি পোলাইটলি বললাম ওকে, আই এম উইলিং টু গিভ হোয়াট এভার ইউ সে। বলো মনে থাকবে তো? আমি বললাম হ্যাঁ। ও 9 মিনিটের রোয়িং মেশিনে সেট করে দিল এবং ও বলে দিল কোন ইন্টেন্সিটিতে আমাকে টানতে হবে, ও বলে দিল কিভাবে আমাকে রোয়িংটা করতে হবে। বলল ইট ইজ নট ইম্পর্টেন্ট, আমার কথা আমাকেই বললো, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইন্টেন্সিটি। তুমি প্রথমেই জোরে চালিয়ে তুমি 10 কিলোমিটার করার দরকার নেই, তুমি স্লো যাও বাট ফ্লোতে যাও। সো দেয়ার ইজ এ ওয়ার্ড কল স্লো উইথ আ ফ্লো। যারাই যে জীবনে যেখানেই রিচ করতে চায়, শুরুটা একটু বেঁধে, একটু ধরে, একটু স্লো যাওয়া উচিত। মোটিভেটেড হয়ে কালকেই সকাল 5টায় কী ওঠার দরকার আছে, আমি 10 মিনিট করে চেঞ্জ করি, আমি 15 মিনিট ছোট টার্গেট নিই। যত ছোট টার্গেট নেবো তত কনফিডেন্স গেইন করব। কনফিডেন্সের কিন্তু কোনো ট্যাবলেট হয় না, কনফিডেন্স ইজ অল অ্যাবাউট ইয়োর ডিসিপ্লিন হ্যাবিট, সেখান থেকে তুমি কনফিডেন্স বিল্ড করো। ইট ইজ মোর ইম্পর্টেন্ট হাউ মাচ কনফিডেন্ট ইউ আর। এটার জন্য কেউ রেসপেক্ট দেবে তারপর আমি কনফিডেন্ট হবো তা নয়। মানে আয়নার সামনে দাঁড়িয়ে যদি আমি আমাকে বলি আই লাভ মাই সেলফ, আই বিলিভ ইন মাই সেলফ, আই নো হু অ্যাম আই এম এ চ্যাম্পিয়ন, আই অ্যাম দ্য বেস্ট, আই লাভ মাই সেলফ, আই লাভ মাই সেলফ, রোজ যদি আমরা এই টোনালিটিতে রোজ নিজেকে সেলফ অ্যাফার্মেশন করি, যেরকম আমি আমার স্টুডেন্টদেরকে যারা ইন্ডিভিজুয়ালি আসে তাদের একটা সুন্দর অ্যাফার্মেশন বলি, যে অ্যাফার্মেশনটা দারুণ, আই অ্যাম এ চ্যাম্পিয়ন, আই বিলিভ ইন মাই সেলফ, আই হ্যাভ দ্য উইল টু উইন, আই সেট হাই গোলস ফর মাই সেলফ, ইয়েস আই নো আই অ্যাম এ চ্যাম্পিয়ন, আই অ্যাম এ চ্যাম্পিয়ন, আই অ্যাম এ চ্যাম্পিয়ন। এটাকে বলা হয় ভিক্টরি পোজ। সো ভিক্টরি পোজ দিলে সায়েন্টিফিক্যালি দেখা যায় আমাদের বডিতে এন্ডোরফিন, সেরোটোনিন রিয়ালাইজ করে। আরেকটা হয় সুপারম্যান পোজ, যেটা রোনালদোকে দেখা যায়, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ফ্রি কিকের সময়, এরকম করে, ওই অক্সিজেন নেয়, আর বডিটা হচ্ছে সুপারম্যান পোজ। সো সায়েন্সে দেখা গেছে, মেডিকেল টার্মসে দেখা গেছে, কেউ যদি সুপারম্যান পোজ থাকে বা কেউ যদি ভিক্টরি পোজ দেয়, তার বডিতে অটোমেটিক্যালি হ্যাপি হরমোন সিক্রিয়েশন হয়, তখন তার বডির মধ্যে ফিল গুড ফ্যাক্টর অটোমেটিক্যালি হাই হয়, তখন অসম্ভব কঠিন সিচুয়েশনেও সে কিন্তু ওভারকাম করে। যে কারণে তুমি যে কোনো ফুটবল প্লেয়ার বলে না, যে কোনো খেলাধুলায় একটা প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ দেখবে, সে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু অপোনেন্টকে অনেক সময় সাইকোলজিক্যালি ডমিনেট করে। চেস খেলায় পুরো বডি ল্যাঙ্গুয়েজের খেলা। আমি অনেক বড় বড় চেস প্লেয়ারকে ক্লাস করাই এবং গ্র্যান্ড মাস্টার যারা ইন্ডিয়াকে রুল করে থ্রু আউট দ্য ইন্ডিয়া, ফেমাস নেম, নামগুলো ইম্পর্টেন্ট নয় বলে আমি এখানে বলছি না, তারা বলছে আমি একটা ভুল মুভ দিয়েছি কিন্তু অপোনেন্টের সামনে এমন বিহেভ করলাম, অপোনেন্ট ওটাতেই হকচকিয়ে ও একটা ভুল মুভ দিয়ে ড্র চেয়ে নিল, আর যেই ড্র চাইলো আমি উইন করে গেলাম। সো ইটস অল অ্যাবাউট সাইকোলজিক্যাল গেম। সেই ইএসপির কথা যেটা বলছিলাম, এক্সট্রা সেন্সরি পারসেপশন, এটা কিন্তু একটা লার্ন ট্যালেন্ট। এনএলপি এটা একটা লার্ন ট্যালেন্ট, এটা বই পড়ে শেখা যায় না বা ইউটিউবের ভিডিও দেখে কেউ কিন্তু মুখস্থ করে শিখতে পারবে না। একটু আগে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে অফ দ্য রেকর্ড, মানুষ যখন সফল হয় তখন যখন সে অনেক উপরে উঠে যায় তখন সে নিচের মানুষগুলোকে ভুলে যায়, তখন সেই মানুষটার কি ভাবা উচিত? আবার সেই গল্প দিয়ে আমি প্রশ্নটাও করতাম যে সফলতার পর মানুষ অনেক সময় বদলে যায়, অহংকারী হয়ে যায়, তো সেই জায়গাটা সে কিভাবে ঠিক করবে? রাইট, সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট গল্প দেখি। এই গল্পটার মধ্যে একটা খুব ইনার মিনিং আছে। গল্পটা একটা এরকম, এক দেশে এক রাজা ছিল। সে রাজা বুঝলো তার লাইফের যে ডিসিশানগুলো নেয় বা রাজা হয়ে যে ডিসিশানগুলো নেয়, অনেক সময় তার মনে হচ্ছে এটা রাইট ডিসিশান নয়, বেটার আমি নিজেকে আরেকজন গুরুর মাধ্যমে ডিসিশান নিই। সে মন্ত্রীকে বলা মাত্র মন্ত্রী বলল, আমি একজনকে জানি যে আপনার গুরু হতে পারে। বলে কি করতে হবে? বলে আমাদের দেশের ঠিক যেখান থেকে জঙ্গল শুরু হচ্ছে সেখানে এক বয়স্ক ভিখারি আছে, তিনি কথা বলেন না কিন্তু তিনি যেটাই ডিসিশান দেন ইউনিক ডিসিশান দেন। তো মহারাজকে তার হাত পায়ে ধরার মতন অনেক রিকোয়েস্ট করে যে আপনি চলুন। সে ইশারায় বলে আমি যাব না। অনেক অনুরোধ করার পর সে বলে আমার একটাই শর্ত আছে, যে আমি যেটাই ওপিনিয়ন দেবো তার প্রশ্ন করা যাবে না। সেকেন্ড হলো, আমি যে ঘরে থাকবো সেই ঘরে আমার পারমিশন ছাড়া কেউ কখনো ঢুকতে পারবে না। মহারাজ দুটোতেই রাজি হয়ে যায় এবং বেশ কিছুদিন চলার পর মহারাজ অবাক হয়ে যায়, তাকে যেটাই ডিসিশন দেয় সে খালি বলে আমাকে 5 মিনিট দাও। সে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে দেয়, 5 মিনিট বাদে এসে ওই সিটে বসে যে কটা ডিসিশান দেয় প্রত্যেকটা ডিসিশান সামথিং ভেরি ইউনিক। এই ডিসিশানটা নেওয়ার পর মহারাজা
ওনার ওই গুরুর সম্পর্কে প্রচণ্ড স্যাটিসফাইড। একদিন এরকম একটা ঘটনা ঘটলো, তার এক মন্ত্রী এসে মহারাজকে বলল, আমার মনে হচ্ছে কিন্তু কোনো গুপ্তচর দরজা বন্ধ করে ঘরের মধ্যে কি করে, আমার মনে হয় বিদেশে ও ইনফরমেশন পাস করে। মহারাজের সেই কথায় বলে না, সাদা মনে কাদা নেই। মহারাজ ওকে বিশ্বাস করে, কিন্তু মহারাজ বলে উনি তো বারণ করেছেন। বললো সব কি জানবে, উনি দেখুন না সকালবেলা হাঁটতে বেরিয়ে যায়, ও গ্রামে গ্রামে ঘোরে, এই সুযোগ আমরা ঘর চেক করবো। মহারাজা পারমিশন দেয় এবং যথারীতি ওরা দরজা খোলে। দরজা খুলে দেখে ঘরের মধ্যে সেই ভিখারির যে ড্রেসটা পরে সে ভিক্ষা করতো, মানে ওই সাধুর সময় সে ফাটা যে ড্রেসটা পরতো সেটা, আর তার সামনে একটা ছোট্ট ভাঙাচোরা বাটি ছিল যেটার মধ্যে লোকে খাবার টাবার দিত, সেটা খেত, ওইটাই রাখা আছে। ইন দ্য মিন টাইম দরজা বন্ধ করতে গিয়ে দেখে সে দরজার সামনে হাজির। সে রাজাকে বলে, আপনি এটা কি করলেন? রাজা বললেন, বিরাট ভুল হয়ে গেছে, কিন্তু আপনি যে ঘরে ঢোকেন কেন? সে বলল, তুমি দুটো ভুল একসাথে করলে। ফার্স্ট, আমার দরজা খুলে দেখতে চেয়েছো, সেকেন্ড হচ্ছে আমাকে তুমি প্রশ্ন করেছো। কথায় কি বলেছিলাম? প্রশ্ন করা যাবে না, অতএব আমাকে চলে যেতেই হবে। সে মহারাজ কান্নাকাটি, নাছোড়বান্দা। লাস্টে মহারাজ বলল, ঠিক আছে আপনি তো চলে যাবেনই, তাহলে একটা উত্তর দিয়ে যান। মহারাজ তাকে যখন রাজাসনে বসাতো তার জন্য একটা ড্রেস করে দিয়েছিল। সে এবার তার উত্তর যে, তুমি যখনই কোনো সিচুয়েশন দিতে, আমি ওই ঘরে গিয়ে ওই ভিখারির ড্রেসটা পরতাম আর চোখ বন্ধ করে ভাবতাম আমি রাজা নই, আমি সেই ভিখারির অ্যাঙ্গেল থেকে আমি সিচুয়েশনসটাকে দেখলাম। আমি রাজা হলে তো আমার অহংকার হবে, আমার মধ্যে সেই সুপারসনিক সেই আমি যেন প্রচুর কিছুর মালিক হয়ে যাব, আমার মধ্যে অহংকার বোধ হবে। আমি অহংকার বোধটাকে সরিয়ে দিয়ে আমি সেই ভিখারির ড্রেসটা পরে এবং সেই ড্রেসটা পরে আমি ডিসিশনটা নিতাম। তুমি সেই দরজা খুলেছ, অতএব আমি চললাম। মেসেজ এটাই যে হতে পারে প্রচুর মানুষ বড় হয়ে হয়তো বদলে যায়, কিন্তু সব মানুষ কিন্তু বদলায় না। এরকম এখনও অনেক মানুষ আছে ডাউন টু আর্থ যারা তাদের ওই জায়গাটাকে ফলো করে। তবে আমি যতটুকু শিখেছি, যে জেনেছি, কথায় বলে অতীতে ক্ষতি, কোনো কিছু অতিরিক্তই ভালো না। একটা মানুষ চূড়ান্ত সফল হয়ে তার টাকা, তার অহংকারের গরমে অনেকের সাথে মিসবিহেভ করে, ধরাকে সরা জ্ঞান করে না। হয়তো প্রকৃতির খেলায় সে একদিন ভেঙে যায়, যেটা গাছ দিয়ে উদাহরণ দেওয়া যায়। পাট গাছ যতই ঝড়ক ভাঙে না, এরমভাবে নুয়ে পড়ে আবার উঠে দাঁড়ায়। কিন্তু দেখবে যখন ঝড় হয়, বড় বড় ঝড়, বড় বড় মোটা মোটা গাছ পুরো শিকড় থেকে উপড়ে যায়। সেই জন্য বলা হয় বি হাম্বেল। তুমি যেটা পৌঁছেছো সেটা যাই হোক না কেন, বাট নিজের কাছে তুমি হাম্বেল থাকো। তার কারণ আজকে তুমি আছো, কালকে তুমি নাও থাকতে পারো, তখন মানুষ তোমাকে কি ভ্যালু দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমার এটা বাস্তবিক ঘটনা থেকে আমি বলছি, আমার লাইফ থেকেও আমি এখনও যে কোনো সময় যে কোনো ফোন আসলে, আমি যতই ব্যস্ততার মধ্যে থাকি, চেষ্টা করি মানুষের 2 মিনিট যদি কথা বলে মানুষের প্রবলেমটাকে সলভ করা যায়। অনেকেই বলে, স্যার আপনি এই যে ইভেন্টগুলো করেন এগুলো দারুণ হয়, কোথায় হয়, কখন হয়? তো যখন এই রামকৃষ্ণ মিশনে আমি আর তুমি যাই, যেখানে আমাদের উদ্দেশ্যটাই থাকে সাধারণ মানুষকে সেই অসাধারণ অনুভূতি দেওয়ার, যেটা হয়তো নেক্সট উইকেও আছে, যেটা হয়তো 8 ফেব্রুয়ারি, ওই সময় কিন্তু বুক ফেয়ার চলবে এবং ওই সময় কিছু ম্যাজিক্যাল টিপস আমি আর তুমি হয়তো আমাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করবো এবং আমি শিওর এটাতে কিন্তু বহু মানুষের অনেক হেল্প হবে। একটা কথা বলতেই হবে, সবাই এই পডকাস্টটা হয়তো একবার দেখে যতটা তারা পাবে, আমার অ্যাডভাইস যদি 2বার দেখে, এটাকে ইংলিশে বলা হয় সারফেস লার্নিং, আর এটাকে বলে ডিপ লার্নিং। সারফেস লার্নিং মানে কোনো জিনিসটা, একটা বই যেরকম একটু আগেই যে বলছিলাম, তুমি বলছিলে না, এই বইটা একবার পড়লে গল্পের বই নয়, এটা মুখস্থ করার বই নয়, এটার মধ্যে ডুবতে হবে। মানে কোথায় ভাসবো কোথায় ডোবার মতন এটার মধ্যে ডুবতে হবে। এইরকমভাবে যদি আমার আর তোমার এই কথাগুলোকে যদি 5বার 7বারও কেউ একটু হলেও দেখে, আমি বলছি না আমি সব যা বলছি তা ফলো করুন, আমি সেটা উদ্দেশ্য না, কিন্তু এটার মধ্যে অনেক লিঙ্ক খুঁজে পাবে। বাট ওই লিঙ্ক খোঁজার জন্য নিজেকে একটু ওপেন মাইন্ডেড থাকা ভালো। মানে আমাকে নিজেকেও নিজের মধ্যে নিজেকে খুঁজতে হবে। আমরা নিজেকে খুঁজতে ভুলে গেছি। আমরা ভাবি লোকে আমাকে রেসপেক্ট দিচ্ছে না, আমার ভ্যালু কমে গেল, ও আমার থেকে কমা, ও উঠে গেল, আমি কেন ভ্যালু পাচ্ছি না? আমার নিজের কাছেই আমি নিজে ভ্যালু দিতে পারছি না, আমি তাহলে দিনটা কি করে শুরু করব? আমার মনে হয় নিজেকে একটু হলেও ভ্যালু দেওয়া উচিত। আর যে কারণে আমি সবসময় বলি, যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। এখানে একটা খুব সুন্দর কোটেশন আছে, যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ, যেটা হয়তো আমরাও দেখতে পাচ্ছি, যে ডোন্ট গেট আপসেট উইথ পিপল অর সিচুয়েশন, বোথ আর পাওয়ারলেস উইদাউট ইউর রিয়াকশন। মানে সিচুয়েশন আর মানুষ তোমাকে কিছু করে না। ইভেন্ট মাল্টিপ্লাই বাই রেসপন্স ইজ ইকুয়াল টু আউটকাম। তুমি রেসপন্স তোমায় মাথায় রাখতে হবে। লাইফ ইজ অল অ্যাবাউট ম্যাথামেটিক্স। যেখানে প্লাস করার দরকার সেখানে প্লাস না করে তুমি যদি মাইনাস করো, তাহলে কিন্তু তুমি বিরাট ভুল করবে। আবার যেখানে মাল্টিপ্লাই করার দরকার সেখানে তুমি যদি ডিভাইড করো, তাহলেও ভুল করবে।
নাও দ্য কোশ্চেন ইজ কী করে তুমি বুঝবে কোনটা মাল্টিপ্লাই হবে কোনটা ডিভাইড হবে? এটা হচ্ছে ম্যাচুরিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স, দুভাবে হয়। একটা হচ্ছে দেখে শেখা, আরেকটা কি থেকে শেখা। ছোটোবেলায় মানে যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তোমরা হয়তো দেখছো, তোমরা বলছো বাবা মারা নিজের লাইফটা এনজয় করে নিচ্ছে, এখন আমার সব কিছুতে ইন্টারফেয়ার করছে। আজকালকার বাচ্চাদের ধারণা কি, ছোটোবেলাতেই মানে 18 বছরেই নাকি বাইক চালাতে হবে, নাহলে জীবনটাকে নাকি ফিল করা যাবে না। 18 বছরেই নাকি যত রকমের এনজয় করতে হবে, নাহলে জীবনটার মানে হয় না। 18-19 বছরেই একসাথে সম্পর্কটা তৈরি করে লাইফের টেস্ট পেতে হবে। দেখো, তুমি যেটা করবে রিফ্লেক্টেড হবে তোমার লাইফে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট রাতে ফোন করে বলছে, স্যার আমি জানি আমার বেস্ট আমি দিতে পারছি না, তার জন্য আমি যদি একটু ডিসিপ্লিন হই আমি আমার বেস্ট দিতে পারবো। সে ফিজিক্যাল এক্সারসাইজ করছে, সে দিন নেই রাত নেই তার পারপাসটাকে এখানে ধরে রেখেছে, যে কারণে বলা হয় গোল্ডেন সার্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ গোল্ডেন সার্কেল? ইউ নিড টু লার্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, যেটাকে বলা হয় কম্পাস বা পারপাস, দ্যাট ইজ কল্ড হোয়াই। And then you should learn about your how, that is mean plan part. মানে তোমার হোয়াইটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তো তুমি প্ল্যান বা ব্লু প্রিন্ট করতে পারছো না। আর যখন তোমার ব্লু প্রিন্ট করছো তারপরে আসে হোয়াট প্ল্যান। হোয়াট মানে ইয়োর অ্যাকশন প্ল্যান, ডেলি অ্যাকশন প্ল্যান। ডেলি অ্যাকশন প্ল্যানটা খুবই কঠিন নয়, কিন্তু আমরা রুটিন বানিয়ে ফলো করতে পারি না, তার কারণ আমরা না কনশাস থাকি না, আমরা ক্যাজুয়াল অ্যাপ্রোচ করি। সকালে উঠলাম 2 তারিখা, আজকে একটু রেস্ট নিই। 4 দিন হয়তো মিষ্টি খাইনি, হঠাৎ করে মনে হলো ক্রেভিং, 4 দিন ডিসিপ্লিন আছে। একদিন ইনডিসিপ্লিন হলে কি হয়েছে? 7 দিন ধরে সিগারেট খায়নি কেউ, বা 7 মাস ধরে কেউ কোনো তার নেগেটিভ হ্যাবিটে বন্ধ রেখেছে। হঠাৎ করে তার মাথায় ট্রিগার হলো, এ তো কিছু খাচ্ছে, ও তো এটা করছে, ওর তো কিছু হচ্ছে না, আমি এত নিয়ম মেনে কেন ফলো করব? আমিও নিয়ম ভাঙি। তো অন্যের নেগেটিভ কম্পেয়ার না করে অন্যের পজিটিভ কম্পেয়ারও তো করা যায়। যে আমার পাশে আমি দেখছি খুব কষ্ট করে একজন কেউ সফল হয়েছে, কই তার লাইফটা একটা পড়ে দেখি। যার জন্য বলা হয় অটোবায়োগ্রাফি পড়লে মনের মধ্যে জোর বাড়ে, রাইট? মানে অন্যের স্টোরির থেকে তুমি সেই পার্টটাকে ক্যাপচার করো যে পার্টটা তোমার জন্য প্রয়োজন। আজকে যদি তুমি নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, এই ধরনের পৃথিবীতে যারা সকল যুদ্ধ করে আজকে এখানে পৌঁছেছে তাদের লাইফ স্টোরি তুমি যদি পড়ো, তার পার্শিয়াল পোর্শনও তুমি যদি নিজের লাইফে, আমি আমার লাইফে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি বা সবাই যদি করতে পারে, তাহলে কিন্তু সে তার মোরাল ভ্যালুসটাকে অনেক বড় করতে পারে। একদমই তাই। তো ওই মোরাল ভ্যালুসটা বড় করার জন্য না নিজেকে নিজে সবসময় কিন্তু পারপাসটা খেয়াল রাখতে হবে, যেটাকে বলে কনশাসলি কনশাস। আমি যেটা বলি বডিগার্ড মেন্টালিটি বা বুলেট প্রুফ মেন্টালিটি। বুলেট প্রুফ মানে আমার ফোকাসটা এত স্ট্রং থাকবে যে আমাকে কেউ ভালো ব্যবহার করলো আমি খুব খুশি হয়ে গেলাম, কেউ আমাকে খারাপ ব্যবহার করলো আমি দুঃখ হয়ে গেলাম। তার মানে আমার ট্রিগার পয়েন্ট কোথায়? আউটসাইড, লোকের ব্যবহার, লোকের মানে একজন। বাট ওয়ারাজ ইফ আই মেক মাই ট্রিগার ইনসাইড, যে আমি এই জোনের বাইরে যাব না, কেউ ভালো ব্যবহার করলো বলে আমি ভেসেও যাব না, কেউ খারাপ ব্যবহার করলে আমি ডুবেও যাব না, আমি ডোবা আর ভাষার মাঝখানে থাকবো। মানে অনেকটা হাঁসের মতন, আমার যেটা দরকার সেটা নেবো, যেটা দরকার নেই সেটা বার করে দেবো, যেটা দরকার এখান দিয়ে ঢুকি এখান থেকে পাস করবো, আর যেটা দরকার মানে দরকার নেই সেটা বার করবো, আর যেটা দরকার সেটা হার্ট অ্যান্ড হেডে পাঠিয়ে দেবো। সো একটু কনশাস থাকলে তবেই কিন্তু সম্ভব। তুমি যদি যে কোনো স্নাইপার শুটারকে দেখো, তাদের দৃষ্টিশক্তি দেখো, যে কোনো বডিগার্ড মেন্টালিটি পিপলকে দেখো যারা বডিগার্ডের ডিউটি করে, তাদের আইবলটা না প্রচণ্ড ফাস্ট ঘোরে এবং তাদের কনশাস হচ্ছে আমার যে মালিক তাকে যেন কেউ টাচ না করতে পারে। তুমি দেখবে মেসির একটা বডিগার্ড আছে, মাঠের মধ্যে থাকে, প্রচুর ভিডিও আছে, একটা ছোট্ট বাচ্চা বা কেউ দৌড়ে যাচ্ছে, সেই বডিগার্ড সেই স্লাইডিং ট্যাকেলের মতন তাকে গিয়ে আঁকড়ে ধরে। পরে হয়তো মেসি তার জার্সি খুলে দিচ্ছে, কিন্তু সে কতটা অ্যাটেন্টিভ যে মেসিকে যাতে কেউ না ছুতে পারে। হোয়াট আই মিন টু সে, আমরা যদি আমাদের লাইফে ওরকম বডিগার্ড মেন্টালিটি তৈরি করতে পারি যে আমার লাইফে একটা মিশন আছে, মিশনটা আমি লিখেছি 2030 আমি কোথায় রিচ করতে চাই, আজকে আমি 2024 আছি, এই 6 বছরটাকে আমি একটু ব্রেক করে নিই, যে আমার 3 বছরে আমার টার্গেট কী, আমার 2 বছরে টার্গেট কী, আমার 1 বছরে টার্গেট কী, অ্যান্ড দেন 1 বছরটাকে 1 মাসে টার্গেট, 1 মাসটাকে 1 সপ্তাহে টার্গেট, 1 সপ্তাহটাকে 1 দিনে, এবং তারপরে সুপারসনিকভাবে ব্রেক করা, যেটাকে আমি কি বলি স্লাইস অ্যাপ্রোচ। স্লাইস অ্যাপ্রোচ মানে একদম ছোট ছোট টাইনি পিস, মানে আমার 1 মিনিটকে যদি আমি ফোকাস রাখতে পারি দেন এইভাবে আমি 1 ঘন্টা, 1 ঘন্টাকে ফোকাস রাখতে পারি এইভাবে 1 দিন। মানে আমি যখন পড়তে বসছি আমি ডিসাইড করলাম এই 45 মিনিট আমি সব কিছু থেকে ডিটাচ থাকবো, ভিজুয়ালাইজ করবো, 5 সেকেন্ড বক্স ব্রিদিং করবো, এবং আমি যেটা পড়ার সেটা পড়বো। হতেই পারে 45 মিনিটের জায়গায় 25 মিনিট পড়লাম, ব্রেন নিচ্ছে না, 30 সেকেন্ডের ব্রেক নেবো, মোবাইল হাত দিয়েও নয়, কিন্তু মোবাইলের চক্রবইয়ের মধ্যে আটকাবো না, তখন চোখে মুখে জল দেবো। খুব যদি ভালো থাকে বাড়িতে বাবা মায়ের কাছে যাবো, একটু মায়ের স্মেল কিন্তু একটা বাচ্চার কনসেন্ট্রেশনের কিন্তু ম্যাজিক্যাল কাজ করে। আমি জানি না এটা কতজন আজকের বাচ্চা বিশ্বাস করে,
বাট রিসার্চে দেখা গেছে মায়ের বডির গন্ধ বা মায়ের যে ড্রেস বা শাড়ি, আমি জানি না এটা কতজন ফলো করবে বা অ্যাপ্লাই করবে, এটা একটা বিদেশের একটা রিসার্চে দেখা গেছে একটি বাচ্চাকে তার মায়ের থেকে দূরে রাখা হয়েছে, কিন্তু মায়ের যে শাড়ির গন্ধ বা মায়ের যে অ্যাটমসফিয়ারের মধ্যে বড় হয়েছে, মা যে ধরনের খাবার তাকে যখনই দেওয়া হয় তার ট্রিগার অন হয়ে যায় এবং সে মাকে কাছে পেলে যে বিহেভটা করে সেই বিহেভ করছে। মানে একটি 8 বছরের বাচ্চা, সে হস্টেলে থাকে, তাকে ওই মায়ের ফিলিংসটা দিলেই সে দেখা যাচ্ছে তার অপটিমাম পারফরমেন্সে চলে যাচ্ছে। সো আমাদের এইখানে ফ্রেম করতে শিখতে হবে, এবং যার যে ফ্রেম আছে সে যদি নিজেকে রিফ্রেম না করতে চায় তুমি হেল্প করতে পারবে না। আমাদের সবারই একটা স্ট্রাকচার হয়ে গেছে, আমরা যদি না চাই ওটাকে রিস্ট্রাকচার করতে, কেউ বাইরে থেকে স্ট্রাকচার করবে না। কেউ ডেলি হয়তো 10টা সিগারেট খায়, কেউ তার মধ্যে একটা হয়তো গাঁজাও খায়, উইথ অল ডিউ রেসপেক্ট। এবার সে বুঝতে পারছে এগুলোতে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, ভালোর দিকে নয় খারাপের দিকে। তাহলে তাকে নিজেকে কিন্তু স্টপ বাটনটা টিপতে হবে। সবার আগে নিজেকে বলতে হবে যে ওই মেন্টাল, MENTAL, মেডিটেট করতে হবে, E ফর এক্সারসাইজ করতে হবে, N ফর নো বলতে হবে, T ফর টক করতে হবে, A ফর অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড L ফর লাভ অ্যান্ড লাভ, এই দুটোকে ফলো করতে হবে। সো একটা মেন্টাল ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক ম্যাজিক আছে, আর আমার মনে হয় এই ম্যাজিকটা তোমার আমার এই যে কম্বিনেশন, সেই কৃষাণু আর বিকাশের জুটি বলে না ফুটবলে, সেই রকম একটা কম্বিনেশন। আমার মনে হয় যারা দর্শকরা আছেন তাদের আজকের এই এপিসোডের কোন জায়গাটা তাকে ভালো লেগেছে সেটা যদি আমাদেরকে জানায়, তাহলে আমার মনে হয় তোমার আমার নিজেদেরও কনফিডেন্স আসবে। মানে আমরা খালি কনফিডেন্সটা বই পড়ে আর্ন করি না, আমরা রিয়েল লাইফ থেকে আর্ন করি। এবং ওই মেয়েটির মতন মাথার ব্রোচটা খুলে পড়েছে, কিন্তু তার বিলিফ সিস্টেম এত স্ট্রং ছিল, সেইখান থেকে সে বেরিয়ে গেছে। এটার উপর আরেকটা গল্প বলবো যেটা আমার মনে হয় তোমার খুব পছন্দ হবে। এক দেশের এক রাজা ছিল, সে জানে যেখানে যুদ্ধ করতে যাচ্ছে সেখানে জেতা প্রচণ্ডভাবে মুশকিল। কেন? তার টিমে রয়েছে 2000 সৈন্য, আর যাদের সাথে যুদ্ধ করতে যাবে তাদের রয়েছে 20,000 সৈন্য। রাজা মন্ত্রীকে দায়িত্ব দিল, মন্ত্রী তুমি এমন কিছু পলিসি, এমন কিছু টেকনিক ইউজ করো যাতে এই 2000 দিয়ে আমরা 20,000কে হারাতে পারি, মানে এই 2000 সৈন্য যেন 2 লাখ সৈন্যের মতন বিহেভ করে। সে বলল আমাকে 1 বছর টাইম দিন, এবং প্রত্যেককে 7-8 রকম অস্ত্রে এক্সপার্ট বানানোর পর যেদিন যুদ্ধ হয়ে যাচ্ছে সেদিন প্ল্যান করেছে ভোরবেলা তারা অ্যাটাক করবে। বেশ কিছু দূর যাওয়ার পর তার দেশ যেখানে শেষ হচ্ছে সেখানে একটি পাহাড়ের মাথায় মন্দির রয়েছে। সেই সন্ধেবেলা মানে বিকালের দিকে যখন গেছে, যখন সেই মন্ত্রী পুরো টিমটাকে নিয়ে মহারাজাকে বলল এখন রেডি, টিমটা নিয়ে সেই পাহাড়ের সামনে গেছে, যে পাহাড়ের একদম উপরে মন্দির। সে মহারাজকে বলল, মহারাজ আমি একটু উপরে পুরোহিত আছে, আমি একটু ওনার কাছ থেকে জেনে আসি আমরা যুদ্ধে যাব কি যাব না, বা গেলে জিতবো না হারবো। মহারাজ বললে এরকমও সাধু আছে নাকি? বললো হ্যাঁ আছে তো, আপনি খালি পারমিশন দিন, আপনি যাবেন না আমি যাব। মহারাজ দেখলো সে বেশ অনেকটা, প্রায় 250 নয় প্রায় 1000 সিঁড়ি। মহারাজ বললো তুমিই যাও। বললো ডেফিনেটলি আমি যাচ্ছি। সে হাঁটতে 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 সেই প্রহরী মানে তার সেনাপতি সে একদম ওপরে চলে গেল, এবং কিছুক্ষণ বাদে নেমে এসে বলল, পুরোহিত একটা কথাই বললেন যে ধৈর্য রাখো, বলে সবাইকে বলল। পুরোহিতও আমার সাথে নেমে চলে আসলো, পুরোহিতকে দেখতে পেল, সবাই দেখতে পাচ্ছে পুরোহিত নেমে আসলো, এবং নেমে আসার পর বলল যে একটু বাদে আমরা দেখব যদি ওপরে কোনোভাবে আলো জ্বলে ওঠে, তার মানে এটা সিগন্যাল যে আমাদের অলমাইটি সিগন্যাল দিচ্ছে গো ফর ওয়ার। আর যদি আলো না জ্বলে তাহলে আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত, বিকজ যুদ্ধে আমরা হেরে যাব। এবং যথারীতি ঠিক যেই অন্ধকার হলো সবাই দেখতে পেল ওখানে আলোয় ভরে গেছে। মহারাজও খুশি, পুরো 2000 সৈন্য একদম 2 লাখ সৈন্যের মতন হো হো করে রো করছে, আর ইউ রেডি, সবাই সে চেঁচাচ্ছে। তারা যুদ্ধে যায় এবং সত্যি 2000 মানুষ সেই 20,000 সৈন্যকে হারিয়ে ফিরে আসে, ক্যাজুয়ালিটি 0। যখন ফিরে আসছে মহারাজা ওই মন্ত্রীকে বলল, মন্ত্রী আমাদের সবার উচিত ওপরে গিয়ে প্রণাম করা। মন্ত্রী মহারাজকে প্রণাম করে বলল, মহারাজ এখান থেকেই প্রণাম করুন, সেই দিন আলোটা আমি জ্বালিয়ে এসেছিলাম, আর জ্বালিয়ে এসে নিচে বলেছিলাম যে আমরা ওই আলো দেখলে জ্বলব। বিলিফ সিস্টেম মানে মন্ত্রী কী করেছিল, ওপরে গিয়ে দিনের আলোর মধ্যে আলোটা জ্বালিয়ে এসেছিল। পুরোহিতটা জাস্ট পুরোহিতকে বলেছিল তুমি কিছু বলো না, এবং নিচে এসে আলোটা দেখেছে। ওই আলোটা দেখে কনফিডেন্স বিল্ড আপ হলো। সো কনফিডেন্স ইজ নট লাইক দ্যাট যে বাইরে থেকে তোমাকে ইনস্টল করবে। তখন তুমি আয়নার দিকে তাকে এটা বলবে যে প্রচুর মানুষ হাত নেই পা নেই সে এভারেস্টে উঠতে পারে, প্রচুর মানুষের বাবাকে মাকে জানে না তারপরেও পৃথিবী জয় করে বেরিয়েছে। ইভেন লিওনার্দো দা ভিঞ্চি
কলেজে পড়তে পারেনি। কেন? তখনকার দিনে নিয়ম ছিল যে ইটালিতে তোমার বাবার পরিচয় দরকার। সো সেক্ষেত্রে বাবার পরিচয় ছিল না, তারপরেও লিওনার্দো দা ভিঞ্চিকে কেউ আটকে রাখতে পেরেছে? আমার মনে হয় আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমি গ্রামে থাকি, আমার বাবা আমাকে হেল্প করে না, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে না, আমার ছেলে আমাকে কোঅপারেট করে না। আমি জানি এগুলো ম্যাটার করে, কিন্তু এরপরেও কোনো একটা জিনিস ম্যাটার করে যে তুমি সব কিছুর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ মনে করার মানসিকতা তৈরি করতে পারো কিনা। এবং সেটা ডিপেন্ড করে দ্য স্টোরি অফ জিরো, যেটা সব থেকে বিখ্যাত গল্প, যেটা আমাকে ইন্সপায়ার করেছিল আমার টাফ টাইমে। একজন ম্যাথামেটিশিয়ান প্রচুর নাম্বারকে একদিন ইনভাইট করেছে, বিকজ ম্যাথামেটিশিয়ান খুব সাকসেসফুল, নাম্বারদের নিয়ে খেলা করে। সে সবাইকে বসতে দিয়েছে, দেখছি জিরো যেখানে বসে সেখানে জিরো নেই। সো তিনি বলছেন আমাদের সবাই এসছে, জিরো কোথায়? তখন সব নাম্বাররা কানে কানে বলছে, স্যার জিরো লজ্জা পায়, তার কারণ ওর ভ্যালু তো সব থেকে কম, ও দেখুন সোফার নিচে লুকিয়ে আছে। প্রফেসর গিয়ে জিরোকে রিকোয়েস্ট করে কোলে করে স্টেজে নিয়ে আসে, সামনে দাঁড় করায়। জিরো মাথা নিচু করে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, স্যার আমাকে কেন আনলেন? এত নাম্বার, বড় বড় নাম্বার, আমার তো ভ্যালু জিরো স্যার। প্রফেসর বললো, ওকে মিস্টার জিরো, স্ট্যান্ড লাইক এ হিরো। ও বুঝতে পারলো না, বললো স্ট্যান্ড লাইক এ হিরো। ও বললো সোজা হয়ে দাঁড়ালো, বললো মিস্টার ওয়ান প্লিজ কাম। যেই ওয়ানকে পাশে রাখলো, সবাইকে বললো হোয়াট ইজ দিস? 10। আরেকটা জিরোকে ডাকলো, হোয়াট ইজ দিস? 100। আরেকটা জিরোকে ডাকলো, 1000। আরেকটা জিরো, 10,000। আরেকটা জিরো, 1 লাখ। আরেকটা জিরো, 1 crore। তখন টিচার বলল, মিস্টার জিরো ইউ আর দ্য অ্যাকচুয়াল হিরো, সেই জন্য নাম্বারটা পাল্টাচ্ছে। হোয়াট আই মিন টু সে, মানে তোমার মধ্যে হয়তো অনেক কিছু নেই সফল হওয়ার জন্য, কিন্তু এমন একটা নিশ কোয়ালিটি আছে যে জন্য তুমি পৃথিবীতে জন্মেছো। এই বিশ্বাসটা তো তোমাকে নিজেকে অর্জন করতে হবে। আর ওই বিশ্বাসটা কিভাবে আসবে? এক্সপিরিয়েন্স থেকে। এক্সপিরিয়েন্স কিভাবে আসবে? ডিসিপ্লিন থেকে, কনসিস্টেন্সি থেকে, রেগুলার নিজেকে নিজে অ্যাফার্ম করা। আমি পৃথিবীতে এসেছি বেড়াতে যাওয়ার নয়, মানে পৃথিবীটা তো একটা ট্যুরের মতন, আমরা সবাই ট্যুরে আছি। যেরকম ধরো আমাদের চ্যানেলটা কেউ হয়তো স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখলো, তো আমাদের 2 ধরনের নয় 3 ধরনের মানুষ আমাদেরকে দেখবে। এক ধরনের মানুষ বাবা মা বাচ্চাদেরকে বলবে, এই এটা দেখ তোর জীবন উন্নতি হবে, মানে প্রিজনার মেন্টালিটি, মানে বাচ্চাকে বাধ্য করছে দেখার জন্য। সে হয়তো প্রিজন মাইন্ডসেট নিয়ে দেখছে, ভাবছে উফ বিরক্তিকর, এটা কেন দেখবো, আমার মধ্যে ঠিক আছে জ্ঞান কেন শুনবো, উনি কে, উনি আমার লাইফের কি বোঝে, মানে এটা আজকাল বাচ্চাদের মধ্যে চলে, বাধ্য হয়ে দেখছে। আরেকটা ধরনের ক্লায়েন্ট বা আরেকটা ধরনের মানুষ আমাদের প্রোফাইল দেখবে, ট্যুরিস্ট মেন্টালিটি, হাত দিয়ে টানতে টানতে চোখে বলে দেখি তো কি হচ্ছে। যেরকম বেড়াতে গেলে, পুরীতে গেছি, দীঘাতে গেছি, আমরা সবাই মিলে একই জায়গায় সবাই এনজয় করি না। হয়তো দার্জিলিংয়ে গিয়ে 7টা স্পট আছে ঘোরার, কেউ হয়তো গার্ডেন পছন্দ করছে, কেউ হয়তো টাইগার হিল পছন্দ করছে, সবাই, কেউ হয়তো ক্যাভেন্ডার পছন্দ করছে, কেউ হয়তো গ্লিনারিস পছন্দ করছে, যেটা আমার খুব ফেভারিট জায়গা। আমার খুব ইচ্ছা যে তোমার সাথে আমি একবার দার্জিলিংয়ে গিয়ে আমাদের একটা পডকাস্ট শ্যুট করবো এবং ঠান্ডার মধ্যে শ্যুট করবো, বা দরকার হলে সান্দাকফু চলে যাব, যেখানে একদম শান্ত, ইভেন পাতা পড়লেও আওয়াজ পাওয়া যায়, স্নোফলের আওয়াজ এনজয় করা যায়, রাইট? সো বোঝাতে চাইছি যে সবাই যে সব কিছু পছন্দ করবে তা নয়, তারা ট্যুরিস্টের মতন দেখছে, যদি ভালো লেগে গেল তাহলে আটকে গেল। এরকম বহু লোক লিখেছে আমাকে যে ট্যুরিস্টের মতন ওয়ালে এসে যেন পার্টনার হয়ে গেলাম। সো থার্ড কোয়ালিটি হলো যেটাকে বলে পার্টনার মাইন্ডসেট। মানে অনেকে এরকম ওয়েট করে আছে কখন মৃণাল অরিজিতের চক্রবর্তীর কানেকশানে সেই কৃষাণু বিকাশের মতন আবার এপিসোড কখন আসবে, এবং তারা কিন্তু ওই পার্টনার মেন্টালিটিতে আসবে। সো আমার মনে হয় আমাদের এই পডকাস্টে যদি একটা মানুষের মধ্যেও সেই চেতনা জাগে যে আমি কেন পৃথিবীতে এসেছি, যেটাকে আমরা রিবার্থ ডে বলি। আমি বলি না আমার সেমিনারে যে বার্থডে উই ক্যানট চেঞ্জ, ইট ডিসাইডেড বাই আওয়ার পেরেন্টস, রাইট? আমরা কবে পৃথিবীতে আসবো অলমাইটি, বাট রিবার্থ ডে উই ক্যান ক্রিয়েট দ্যাট রিবার্থ ডে। রিবার্থ ডে মানে যেদিন আমরা রিয়েলাইজ করি কেন পৃথিবীতে এসেছি, যেটার উপর বেস করে 8th of February আমরা গোল পার্কে আসতে চলেছি, তাই না? যে 3D, দ্য ম্যাজিক অফ 3D। ডেফিনেটলি। তো যাই হোক, আমি আগের ইন্ট্রোডাকশনে যেটা বলেছিলাম যে টাইম মেশিনটা বোধহয় বন্ধ হয়ে যায় আমরা একসাথে বসলে। অনেক প্রশ্নই আমরা করতে পারলাম না আপনাদের যেগুলো ছিল, বাট ডেফিনেটলি অনেকগুলো করতে পারলাম। আমরা ঠিক করেছি এইটা আমাদের 3 নম্বর এপিসোড, এরকম আমরা পরপর 5টা এপিসোড করব, তারপরে আমরা আবার নতুনভাবে এই অনুষ্ঠানগুলো আসব। তাই পরবর্তী এপিসোডগুলোতে কি কি ধরনের আপনারা প্রশ্ন চান সেগুলো কমেন্ট করে জানাবেন। অনেকেই কিন্তু ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমাকে প্রচুর প্রশ্ন করেছে, তো আজকে মনে হয় ওটা থাক, তবে সেগুলো নিয়ে আবার আমরা যে ভিজুয়ালাইজ কি করে তুমি সেটাকে ভিজুয়ালাইজ টু অ্যাকচুয়ালাইজ। ডেফিনেটলি। এবং ল অফ অ্যাট্রাকশন নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো লিখতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে।
নমস্কার।